প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পদার্থের গাঠনিক ধর্মের সেকেন্ড ক্লাস। তো আগের ক্লাসে হচ্ছে থিওরি মোটামুটি সবই কাভার হয়ে গেছে। তো আজকে হচ্ছে এগুলো থেকে একটু খুঁটিনাটি প্রবলেম যেগুলো সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করবো, বা একটু ধরো আনইউজুয়াল প্রবলেম সেগুলা। আর পয়সনের অনুপাতটা আগের দিন শুরু করছিলাম, সো পয়সনের অনুপাতটা বলছিলাম যে আজকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো ওইরকম কিছু জিনিসপাতি প্র্যাকটিক্যালি আমাদের হাতে আছে, এই যে যেমন এই অ্যাপারেটাসটা। তো এটা দিয়ে হচ্ছে তোমার পয়সনের রেশিও, এটা যে নেগেটিভ হইতে পারে এই জিনিসটা দেখানো যায়। বা নর্মাল যেসব পয়সনের রেশিও আছে, এই যে এই রাবারটা, এটা ধরো টান দিলে যে লম্বা হয় কিন্তু সাথে সাথে চিকন হয়, দেখাই তো যাচ্ছে। এই যে এখন রাবারটা খাটো কিন্তু মোটা, এখন টান দিলাম এই যে চিকন লম্বা হয়ে গেল, তাই না? সো এটা দিয়ে হচ্ছে রেশিও গুলা পজিটিভ নেগেটিভ কখন কেমনে হয় এই জিনিসটা বোঝা যায়। তো আমরা এখান থেকে শুরু করি। প্রথমে হচ্ছে ছোট্ট একটা রিক্যাপ দিয়ে শুরু করি। রিক্যাপটা কি? আমাদের ইয়াংস মডুলাস যেটা ছিল, ইয়াং এর গুণাঙ্ক, মনে আছে নিশ্চয়ই সবার। ইয়াং এর গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্ক এইটা। ইয়াং এর গুণাঙ্ক ওয়াই, ওয়াই ইকুয়ালস ছিল আমাদের এফ এল বাই এ স্মল এল, এইটা। তো এখানে এফ বলতে আসলে কি বুঝাবে? তারের তারের টেনশন। টেনশনটা নিজেই ফোর্স, হ্যাঁ। বা মানে টেনশন বা টান, টানকে নিজেই আমরা কি বলি, বল একটা বলি, তাই না? তো অনেক সময় আমরা টান বল এই কথাটাও তো বলি। তা আমি এই জন্য এখানে এইভাবে লিখতেছি যে তারের টেনশন ফোর্স বা টেনশন ফোর্স বা কম্প্রেশন ফোর্স, কম্প্রেশন ফোর্স। তার মানে হচ্ছে তারকে টেনে যেমন লম্বা করা যায়, তেমনি কম্প্রেস করে তো খাটোও করে ফেলা যায়। তো টেনশন বা কম্প্রেশনের জন্য যেই ফোর্সটা আমরা অ্যাপ্লাই করতেছি, সেইটা হচ্ছে এই এফ এর পরিচয়। তাহলে ওয়াই ইকুয়ালস যে এফ এল বাই এ এল আমরা লিখতেছি। তাহলে এখানে তারের টেনশন ফোর্স বা কম্প্রেশন ফোর্স বলতে আমরা এই এফটাকে বুঝাচ্ছি। তো এটা বলার একটা কারণ আছে। কারণ হচ্ছে এইটা যে টেনশন, এটা বুঝলে কিছু কিছু ক্ষেত্রে তোমার প্রবলেম সলভ করা সহজ। তো এইরকম কয়েকটা কেস আমি এখন জাস্ট একটু দ্রুত দেখায় যাব। যেমন আমরা যদি এখানে হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন চিন্তা করি, মনে করো এইরকম। এটা হচ্ছে একটা ছাদ বা দৃঢ় যে কোনো অবলম্বন, এইখান থেকে একটা তারকে আমরা ঝুলাইছি। তারের নিচে একটা বস্তু বাঁধা আছে, বস্তুর ভর হচ্ছে এম। এই এম এর তুলনায় তারের ভর নগণ্য। তাহলে আমি লিখলাম তারের ভর নগণ্য। তাই যদি হয়, এটার অরিজিনাল দৈর্ঘ্য এল, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে এখন আমি কি লিখবো? এই যে এই ভর ঝুলানোর ফলে এটা হচ্ছে অরিজিনাল পজিশন থেকে একটু প্রসারিত হয়। যতটুকু প্রসারিত হয় সেই স্মল এল, এটা হচ্ছে প্রসারণ, প্রসারণ। তাহলে আমার ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? ওয়াই ইকুয়ালস এফ এল বাই এ এল, এটাই তো। কিন্তু এখানে এফ এর ভ্যালুটা কি হবে? যেমন এখানে তুমি যদি চিন্তা করো তারের টান কত, তারের টান এখানে কত, তাহলে এই কেসে আমরা যদি চিন্তা করি যে তারের টানটা কত হবে, খেয়াল করে দেখো এই প্ল্যাটফর্মটার মধ্যে যে দড়িটা আটকানো আছে বা তারটা আটকানো আছে, তার সাহায্যে আমাদের এই ভর উঠতেছে নাকি নামতেছে, সমবেগে নাকি ত্বরণে, এরকম কোনো তথ্য দেওয়া নাই। জাস্ট স্থির হয়ে ঝুলে আছে বলে আমরা ধরে নিব। তাহলে সেক্ষেত্রে এই যে আমাদের এই এম ভর, এটাকে পৃথিবী তো অবশ্যই এমজি বলে টানবে। তাহলে এই এমজি বলে যে ওকে টানতেছে, তার কাউন্টার করবে কে? কাউন্টার করবে হচ্ছে তারের টান টি। তাহলে নিচের দিকে এই এম ভরের উপরে এমজি বল, উপরের দিকে হচ্ছে তারের টান টি। টান বল সবসময় বুঝবা বস্তু থেকে বাইরের দিকে কাজ করে। তাহলে বস্তুর এই পাশে তার লাগানো আছে, তাহলে এই পাশে বাইরের দিক বলতে উপরের দিক। তাহলে এই টান বল আর এমজি নিশ্চয়ই এখানে সমান। কারণ যদি সমান না হইতো, এমজি বেশি হইতো, তাহলে দড়ি ছিঁড়ে যাইতো। আর টান বল যদি বেশি থাকে এমজি এর চেয়ে, তাহলে এটা উঠে যাইতো এরকম। তো ইকুইলিব্রিয়ামে আছে মানে এই দুইটা সমান। তো টান বলটাই তো আমার এফ এর জায়গায় বসাইতে হয়। তাইলে আমি এফ এর জায়গায় এখানে বসাবো এমজি, এফ এর জায়গায় আমরা বসাবো এমজি, এইটা। তাহলে এটা হচ্ছে, এটা যে টান বল সেটা বুঝলে তুমি এফ এর জায়গায় কি বসাচ্ছ? এমজি বসাচ্ছ।
এখন এখান থেকে আরো কয়েকটা এক্সাম্পল আসতে পারে বা আরো কয়েকটা সিচুয়েশন তৈরি হইতে পারে। সেই সিচুয়েশনগুলো কি আমি একটু দেখাই। সেই সিচুয়েশনগুলো কি এটা একটু দেখাই। ধরো আমি হচ্ছে এইরকম বললাম যে এইবার শুধু তার এবং তার ভর নগণ্য না, শুধু তার, তার মানে হচ্ছে ভর কারো তুলনায় নগণ্য নয়। তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলাটাই কি চেঞ্জ আসবে বা আদৌ কোনো চেঞ্জ আসবে কিনা। তো মনে করো এই যে এটা হচ্ছে আমাদের তার, তাহলে তারের নিজের ভর সেটা হচ্ছে আমাদের এবার ধরলাম এম। এখন নিচে আর কিছু ঝুলানো নাই, তাহলে নিজের ভারে সে কতটুকু প্রসারিত হবে এইটা তুমি কিভাবে বুঝবা? তাহলে এটা বুঝার জন্য হচ্ছে উপায় কি হইতে পারে, সেটা হচ্ছে তুমি দেখো এই যে তারটা যে ঝুলানো আছে, তারের কোন পয়েন্টে টান বেশি। আগে তো তারের কোনো ভর ছিল না বা নিচের ঝুলানো ভরের তুলনায় তারের ভরটা নগণ্য ছিল। তাই পুরা তার জুড়ে এই আগের কেসে পুরা তার জুড়ে টেনশন সেম, এমজি। তাই আমরা এখানে এমজি বসাইছি। কিন্তু এই কেসে পুরা তার জুড়ে না টেনশন সমান থাকবে না। থাকবে যে না, এটা আমি তোমাকে অন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি। মনে করো এখান থেকে হচ্ছে একজন ব্যক্তি এই যে দুই হাতে ধরে এই যে এরকম করে ঝুলে আছে, এই যে এরকম করে সে ঝুলে আছে। তাহলে তো সে দুই হাতে ধরে এখানে ঝুলে আছে, ওকে, ভালো কথা। এখন আরেকজন ব্যক্তি তার নিচ থেকে এই ব্যক্তির পা ধরে ঝুলে আছে, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, এই যে এরকম এই দ্বিতীয় ব্যক্তির পা ধরে আবার ঝুলে আছে মনে করো তৃতীয় ব্যক্তি, এই যে এখানে আরেকজন এইভাবে ঝুলে আছে। তো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা এই যে তিনজন ব্যক্তি ঝুলে আছে কার হাতে টান বেশি, কে বেশি টান অনুভব করতেছে, তুমি অবভিয়াসলি বলবা না যে এই ব্যক্তি বেশি টান অনুভব করতেছে, তাই না? টি ম্যাক্স, এই ব্যক্তি সবচেয়ে বেশি টান অনুভব করতেছে, কারণ ওর হাতের উপরে এই ওর নিজের ভার আছে, এইটা আছে, এইটা আছে, তাহলে সবাইকে সে ঝুলায় রাখছে, তাহলে এখানে ম্যাক্সিমাম টান। আর যদি জিজ্ঞেস করি এই ব্যক্তির পায়ের তলায় টান কত, তুমি বলবে এই ব্যক্তির পায়ের তলায় তো কোনো টানই নাই, কারণ ওর পায়ের তলা থেকে তো আর কিছু ঝুলানো নাই। তাহলে এইখানেও এক্স্যাক্টলি সেম কেস। এই যে তারটা যে ঝুলানো, তারের এই পয়েন্টে যেই টান টি ম্যাক্স, সেটা হবে টোটাল তারের যেই ভর এমজি, মানে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ যে ওজন এমজি, পুরাটাকে এখানে বহন করতে হচ্ছে। আর এইখানে একদম কর্নারে বা একদম লাস্টে প্রান্তে এসে টি মিনিমাম, সেটা কত, এখানে তো আর কোনো টানই নাই। তাহলে আমরা এখান থেকে টি অ্যাভারেজ বের করতে পারবো কিনা। টি অ্যাভারেজ যেটা হচ্ছে টি ম্যাক্সিমাম, টি, দাঁড়াও, এটা হচ্ছে টি ম্যাক্সিমাম, টি ম্যাক্সিমাম প্লাস টি মিনিমাম ডিভাইডেড বাই টু। তার মানে হচ্ছে এমজি বাই টু, এইটা আসতেছে। তাহলে এখন ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলা আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব? ওয়াই ইকুয়ালস এফ এল বাই এ এল। তাহলে এফ কি ছিল? এভারেজ যে টেনশন। তাহলে এইখানে আমরা লিখে দিব হচ্ছে এমজি ডিভাইডেড বাই টু, আর বাকি যা আছে সবকিছু একরকম থাকবে। তার মানে এই তারের আদি দৈর্ঘ্য ছিল এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, সেগুলো যা ছিল তাই। তাহলে তারের নিজের ভরের বেলায় পুরা ভরটা না নিয়ে আমরা এম বাই টু অ্যাভারেজ করে নেই। তাহলে এটা হচ্ছে শুধু তারের বেলায় এরকম। এখন আমি লাস্ট যে দুইটা কেস দেখাইলাম, ওই দুইটা কেস যদি এবার কম্বাইন করে ফেলি, একত্র করে ফেলি, তাইলে দেখো তো কি হয়। তাইলে এখন কি হবে, আমি এটাকে আবার একটু কপি করি। তাহলে ওই দুইটা কেসকে আমি এখন কম্বাইন করে ফেলবো। তাহলে কম্বাইন্ড কেসে দেখো আমি বললাম যে এই যে আমার তার, এই তারের নিজের ভর হচ্ছে m1, আর এই তারের নিচে যেই বড় ভরটা আমরা ঝুলাই দিছি এই ভরটা আমি ধরলাম m2। এখন কিন্তু বলি নাই যে তারের ভর এটার তুলনায় নগণ্য, সেটা বলি নাই, এটা কম্পেয়ারেবল ভর। তাহলে এখন কি হবে? তাহলে এখন আমি ইয়াং এর গুণাঙ্ক কি লিখবো? তাহলে দেখো এখন আর আমার এত হিসাব নিকাশ করতে হবে না, আমি একবারেই লিখে ফেলতে পারবো। ওই ওয়াই ইকুয়ালস তো ওই যে এফ এখানে টান, তারপরে এল, এ এল, এটাই তো বসে। তাহলে টানের বেলায় আমরা কি দেখছিলাম, নিচে যেই ভর ঝুলানো থাকে সেই ভরের জন্য জাস্ট এমজি লিখলেই হয়, আর তারের যেই নিজের ভর তার জন্য হচ্ছে এমজি ডিভাইডেড বাই টু লিখতে হয়।
তাহলে হচ্ছে এই নিচের ভরের জন্য আমরা এমজি লিখছি, আর তারের নিজের ভরের জন্য mg/2 লিখছি, আমাদের কাজ শেষ। তাহলে এই ফর্মুলাটা এইরকম হবে। আর এই যে যতগুলা কেস দেখাইলাম, এগুলার যে কোনো কেসে এখন সমবেগ বা ত্বরণ এগুলা অ্যাড হইতে পারে। তো সমবেগ বা ত্বরণ এগুলার কেসটা কেমন হইতে পারে সেটা একটু বলি। যেমন হচ্ছে তোমাকে যদি বলি যে ব্যবস্থাটা এত ত্বরণে উপরে উঠতেছে বা নিচে নামতেছে, তখন তুমি কি বলবা? বা এত ত্বরণে বা এত মন্দনে, তাহলে সেইখানে হচ্ছে জি এর ভ্যালু চেঞ্জ হবে। তাহলে আমি এখানে একটা জটিল এক্সাম্পল দেই। মনে করো এই যে এইটা, এইখানে একটা তার, এই তারের নিচে হচ্ছে একটা ভর ঝুলানো, তারের নিজের ভর হচ্ছে m1, নিচে ঝুলানো বস্তুর ভর হচ্ছে m2। বললাম যে ব্যবস্থাটি ব্যবস্থাটি এই মনে করো হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দনে মন্দনে নিচে নামছে। 3 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দনে নিচে নামছে। তাহলে এখন ইয়াংস মডুলাস আমি কি বসাবো? আগেরটাই একটু ফিরে যাই। আগেরটাকে একটু সিম্পলিফাই করে এইভাবে লেখা যায়, ওই যে জি, তো জিটা কমন নেওয়া যায়। তাহলে হচ্ছে এই m2 প্লাস m1/2 ইন্টু জি, আর এদিকে এল, এদিকে হচ্ছে এ স্মল এল। মানে ওই যে ভরগুলাকে একত্র করে তারপর আমরা জিটাকে কমন নিছি। এইবার এইটাতে কি করব? এইটাতে যেটা করব, ব্যবস্থাটা 3 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দনে নিচে নামছে। তাহলে আমরা লিখবো y ইকুয়ালস, এইবারও তারের ভর আছে, নিচে বস্তুর ভর আছে। তাইলে আমরা হচ্ছে বস্তুর ভরটা পুরাটাই নিব, আর তারের ভর নিব হচ্ছে অর্ধেক। এই যে তারের ভর নিব অর্ধেক, এটা তো নিলাম। এইবার জি, জি এর সাথে আমরা কি করব? যখন ত্বরণে বা মন্দনে উঠে বা নামে, তাহলে এখানে তখন হচ্ছে জি প্লাস মাইনাস সামথিং হয়। এই যে জি প্লাস মাইনাস এই এর ভ্যালু, জি প্লাস মাইনাস এর ভ্যালু। তাহলে যখন হচ্ছে উপরের দিকে উঠে, তখন আমরা হচ্ছে প্লাস দেই। এটা হচ্ছে উপরে উঠলে, এটা যদিও আগে তোমাদের দেখাইছি, তাও রিমাইন্ডার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে নিচে নামলে নামলে আর এই এ পজিটিভ ভ্যালু হবে কখন? যখন হবে ত্বরণ। আর এই এ নেগেটিভ ভ্যালু হবে কখন? যখন হচ্ছে মন্দন। এই, তাহলে সেই অনুযায়ী আমি এখন সবকিছু করব। তাহলে আমাদের এখানে কি বলছে? ব্যবস্থাটা এত মন্দনে নিচে নামছে। আচ্ছা নিচে, তাহলে প্লাস না দিয়ে আমি কি দিব? মাইনাস। আর এটা হচ্ছে মন্দন, মন্দন হইলে এর ভ্যালু কি বসাইতে হয়? নেগেটিভ। তাহলে 3 এর ভ্যালু আমি এখানে বসাবো -3। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেইটা হোক, বাট আমি নিয়ম মেনে তো বসাইছি। আর এদিকে হবে এল, এদিকে এ, এদিকে স্মল এল। ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি এর পরেরটা কি হবে? সরি। তো এইবার দেখো আমি দুইটা তার দিব। এই যে একটা তার দিয়ে এটার নিচে একটা ভর দিলাম, বললাম এই তারের আদি দৈর্ঘ্য L1, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1। সরি। এইটার ভর দিলাম M1, আর এখানে যেই ভরটা ঝুলানো, এটার নাম দিলাম M0, বা M2 দিতে পারি, বা M1 প্রাইমও দিতে পারি। M2ই দিলাম, যাও। আর এর নিচে আরেকটা তার ঝুলানো, সেইটার দৈর্ঘ্য আমি লিখলাম L2। আবার এটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে A2। আর এইটার নিচে আমরা যেই ভরটা ঝুলাই দিলাম, সেই ভরটা আমরা লিখব হচ্ছে এই এই তারের ভর হচ্ছে ধরে নিলাম M3, এটার ভর ধরে নিলাম M4। এইটার ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে Y1, আর এই তারের ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে Y2। এর সাথে বললাম সমগ্র ব্যবস্থা, সমগ্র ব্যবস্থা সমগ্র ব্যবস্থা 5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে
নামে। তাহলে এখন দেখি কে বলতে পারবা y1 এটাকে আমি কি লিখতে পারি। y1, y1 কোনটা? এই তারটা। তাহলে এই তারের নিজের ভর কত? এই তারের নিজের ভর m1। তাহলে m1 কে 2 দিয়ে ভাগ করব। এবার তারের নিচে যা যা ঝুলানো আছে সেগুলা এই তারের জন্য সবগুলাই নিচে ঝুলানো ভর। তাহলে m2, m3, m4 এগুলা ওর জন্য সব নিচে ঝুলানো ভর। তাহলে নিচে ঝুলানো ভর কি? সবগুলা ফুল নিতে হয়। তাহলে m2, m3, m4। এইবার জি এর ব্যাপারে দেখি। তাহলে লিখলাম জি। এটা নিচে নামে, তাহলে দিব মাইনাস। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তাহলে হচ্ছে পজিটিভ ভ্যালু বসাইতে হবে, +5। তারপরে হচ্ছে L1, এদিকে হচ্ছে A1, স্মল l1। ব্যাস, এটা হচ্ছে y1 এর ভ্যালু। আমি যদি y2 এর ভ্যালু চিন্তা করি, তাইলে কি লিখবো? y2 এর ভ্যালু লিখতে গেলে আমাকে এইভাবে লিখতে হবে চিন্তা করে। সেটা হচ্ছে y2 কোন তারটা? এই তারটা। তাহলে আমি শুরু করি। y2 যেই তারটার, সেই তারের নিজের ভর কত? m3। তাহলে সেই নিজের ভরের নিব হচ্ছে অর্ধেক। তাই এর নিচে ঝুলানো ভর কি আছে? m4। তাহলে m4 পুরাটাই নিব। এরপর হচ্ছে জি, আবারও একই কথা। নিচে নামে, তাহলে মাইনাস। ত্বরণে নামে, তাহলে এই ভ্যালুটা প্লাস। তারপর হচ্ছে এখানে L2, এখানে A2, এখানে স্মল l2। তাহলে এইভাবে আমরা y2 লিখবো। ব্যাস। তাহলে এইভাবে হচ্ছে পুরো জিনিসটা তুমি হ্যান্ডেল করতে পারো। অথচ এই জিনিসটা একবারে যদি তোমাকে বলতাম, তোমার অনেক গুবলেট পাকায় যেত। এই জন্য প্রত্যেকটা স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ করে এখানে এসে পৌঁছাইছি। বুঝতে পারছো? ওকে। হ্যাঁ সজল, আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও একটু অ্যালার্জি অ্যাটাক হয়েছে আর কি। নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে প্রচুর। আর মুশফিক জিজ্ঞেস করছো যে চলতরিৎটা পড়ানো হয়েছিল কিনা। না, চলতরিৎটা এর পরেই পড়াবো। চলতরিৎটা এই চ্যাপ্টারটা শেষ করে, মানে আজকেই তো শেষ, এরপরে হচ্ছে পড়াবো। তো তোমাদের ওই যে লাস্ট আর কয়েকটা ক্লাস মাত্র বাকি আছে। তো 5-7টা ক্লাসের মতো লাগবে আমার। তো বাকি চ্যাপ্টার গুলা বা বাকি সাবজেক্ট গুলা তো শেষ হয়ে গেছে অলমোস্ট। সো এরপরে হচ্ছে টানা ফিজিক্স ক্লাসগুলা নিয়ে শেষ করে দিব। তো ওই চলতরিৎটা ওর মধ্যে ঢুকাই দিব আর কি। হ্যাঁ, তো রুটিনটার মধ্যে পেয়ে যাবা, অসুবিধা নেই। আজকে আমরা হচ্ছে এই যে এটা শেষ করব। আচ্ছা, তাহলে গেল হচ্ছে আমাদের এই জটিল প্রবলেমটা। তাহলে দেখো, এটা একবারে দেখলে তোমার কাছে অনেক জটিল লাগতো, বাট আগের এই যে 1 2 3 4 এই এতগুলা এক্সাম্পল করে আসার কারণে এখন আর তোমার কাছে এটা কোনো জটিল ব্যাপার মনে হবে না। এটা এখন একদম ইজি। তাহলে এইবার আমরা সামনে আগাইতে পারি। যেমন হচ্ছে এই বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস যেটা, এটা আগের ক্লাসেও দেখাইছিলাম। এটা এখানে রাখা আছে, জাস্ট তুমি যখন এই স্লাইডটা রিভিশন দিবা যাতে তোমার মাথায় থাকে এই জন্য। তাহলে এবার বাকি প্রশ্নগুলো আমরা একটা একটা করে আলোচনা করি। যেমন বলছে 10 মিটার লম্বা তারকে দুই প্রান্ত থেকে আটকে আনুভূমিক অবস্থায় রাখা আছে। মাঝবিন্দুতে 1000 নিউটন ভার ঝুলিয়ে দিলে 10 সেন্টিমিটার অবনমন হয় বা নিচে নেমে যায়। ইয়াং এর গুণাঙ্ক কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে। তাহলে আমরা একটু চিন্তা করি বা কনসিডার করি। দেখো, পুরা তারটা তো একই ম্যাটেরিয়ালের তৈরি, তাই না? পুরা তারটা একই ম্যাটেরিয়ালের তৈরি। তাহলে এই তারটাকে এইভাবে ঝুলানো আছে। এই পুরা দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। তাহলে পুরা দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, আমি একটু ভাগ ভাগ করেই লিখি। মধ্যবিন্দু কোথায়? মধ্যবিন্দু এইখানে। তাহলে এইটুকু 5 মিটার, এইটুকু 5 মিটার। সেই মধ্যবিন্দুতে আমরা হচ্ছে একটা 1000 নিউটন ভার ঝুলাই দেওয়াতে এই মধ্যবিন্দুটা এই যে এরকম নিচের দিকে নেমে গেছে। সে কিরকম? মনে করো এই যে একটা জিনিসকে এইভাবে ঝুলানো ছিল। তো এরকম ভাবে ঝুলানো থাকা অবস্থায় তুমি মাঝখানে কিছু একটা ভারী জিনিস ঝুলাই দিছো। তাহলে এটা টান খেয়ে এই যে এরকম নেমে যাবে। এমনিতে তো এরকম ছিল, টান খেয়ে যেরকম নিচের দিকে নেমে যাচ্ছে, তো এরকম নিচের দিকে নেমে গেছে। তাহলে টান খেয়ে এই যে এটা নিচের দিকে নেমে গেছে। তাহলে তারটা এখন কিভাবে আছে? এইভাবে আছে, এই যে এরকম ভাবে আছে। তারটা এখন এই যে এরকম ভাবে আছে। তো এটা যতটুকু নামছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার পরিমাণ নামছে। তাহলে এখন তুমি কি বলতে পারো এই দৈর্ঘ্যটা কতটুকু? তাইলে এই দৈর্ঘ্যটা তুমি অবশ্যই বলতে পারো পিথাগোরাস দিয়ে, এটা 5 মিটার, তাহলে 5 স্কোয়ার। আর 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1, তাহলে 0.1 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ওর আদি দৈর্ঘ্য। সেই তারটাই লম্বা হয়ে এখানে কি এতখানি লম্বা হয়ে গেছে, যদি অর্ধেকটুকুকে কনসিডার করি। তাহলে এইটুকুর জন্য আমাদের এল হচ্ছে 5,
আর স্মল এল কত তাইলে? এই যে এখান থেকে পাওয়া যাবে √5² প্লাস 0.1²। খুবই কাছাকাছি আসবে 5-এর। 5² প্লাস 0.1²। এটা হচ্ছে 5.000 5.000 তাহলে এল এর ভ্যালু কত? 0.000 এইটা। তাহলে আমরা ক্যাপিটাল এল আর স্মল এল কিন্তু পেয়ে গেছি। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, সেটা প্রশ্নেই দেওয়া আছে, 4 × 10⁻⁵ মিটার স্কোয়ার। ওকে, পেয়ে গেছি। তারপর হচ্ছে যেই ভার ঝুলাই দিছি আমরা, সেই ভারটা কোথায়? এইখানে আছে। সেই ভারটা নিচের দিকে কত? 1000 নিউটন। তো এইটাকে ট্যাকেল দিচ্ছে কে? এই তারের টান টি, আর এই বরাবর তারের টান টি। তাহলে এই মাঝের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে উপরের দিকে কাজ করবে কি? টি কস থিটা। এই যে এই টি এরও এই থিটা উপাংশ, এই টি এরও এই থিটা উপাংশ। তাহলে উপরের দিকে কাজ করতেছে হচ্ছে টুয়াইস টি কস থিটা। সেই টুয়াইস টি কস থিটাটাই হচ্ছে 1000 নিউটন। তাহলে এটা আমরা একটু পাশে আলাদা করে হিসাব করি। টুয়াইস টি কস থিটা ইকুয়ালস 1000 নিউটন। তাহলে এখান থেকে টি ইকুয়ালস কত? 1000/টুয়াইস কস থিটা। তো আমাদের এখানে থিটার ভ্যালুটা কত সেটা আমরা হচ্ছে একটু দেখে ফেলি। কস থিটা তো, তুমি এই ত্রিভুজ থেকে আসো, এটা তো সমকোণ। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোণটা, এইটা যদি থিটা ধরো, এটার রেসপেক্টে 10 সেন্টিমিটার বা 0.1। আর অতিভুজ কোণটা এই বড়টা, এই যে 5.000 তাহলে কস থিটারই ভ্যালু তুমি এখানে একবারে লিখে দিতে পারো, 0.1/0.000 তাহলে এটা বসাই দিলে তোমার টি পাওয়া যায়। তাহলে টি কত আমরা একটু দেখি। 1000/2 × 0.1/0.000 তাহলে এটা আসতেছে হচ্ছে 5। তাহলে এটা আসতেছে হচ্ছে টি, টি এর ভ্যালু আসতেছে হচ্ছে 5, এরকম আসতেছে, তাই না? কারণ বাস্তবে এই 5 মিটার তো অনেক বড়। আর এই থিটাটা তাইলে হচ্ছে এই মানে বেশ বড় আসতেছে আর কি। থিটার ভ্যালুটা বেশ বড় আসতেছে। তাহলে ওখানে 5 আসতেছে। তাহলে যদি 5 আসে, তাহলে এখন তুমি হিসাব করে দেখো যে তারের ইয়াং এর গুণাঙ্ক বের করতে পারো কিনা। তারের ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলা কি ছিল? ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলা ছিল y = F L/A এটাই ছিল না? তাহলে এইটা আমরা এখন কিভাবে বসাবো? এফ এর জায়গায় কি বসাবো? ওই যে টি, এই টিটাই হচ্ছে এফ। কারণ টিটাই তো হচ্ছে আমাদের এই টান। আর এফ এর পরিচয় আমরা কি বলছি? টান বল। তাহলে এইটাই না? তাহলে এটাই আমাদেরকে বসাইতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে 5 বসাইলাম, ক্যাপিটাল এল এর জায়গায় 5 বসাইলাম। তারপরে হচ্ছে এ, এর জায়গায় হচ্ছে যে 4 × 10⁻⁻5। আবার স্মল এল এর জায়গায় হচ্ছে 0.0009999। এই সব কিছু বসাইলে আমরা ইয়াং এর গুণাঙ্ক পেয়ে যাই। তাহলে ইয়াং এর গুণাঙ্ক কত আসে একটু দেখি। উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 4 × 10⁻⁻5 0.000 তাহলে আসতেছে যে ভ্যালুটা, সেটা হচ্ছে 6.25 × 10⁸ 6.25 × 10⁸ 6.25 × 10⁸ এইটা আসতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্কের ভ্যালু। ইয়াং এর গুণাঙ্কের ভ্যালু বুঝা গেছে পুরো জিনিসটা? ওকে, বুঝলো। তো ছোট্ট একটা রিক্যাপ করে দেই, তাহলে সবার জন্য সুবিধা হবে। আমাদের তারটা ইনিশিয়ালি কত লম্বা ছিল? 10 মিটার। তাহলে এই যে 10 মিটার লম্বা তারের মধ্যবিন্দু 5 মিটার, এখানে হচ্ছে 1000 নিউটন ভার ঝুলানো হয়েছে। তাহলে এটা 10 সেন্টিমিটার নেমে গেছে। তাহলে এটা যদি 10 সেন্টিমিটার নেমে যায়, তাহলে হচ্ছে তারের এদিকে টান টি, এদিকেও টান টি সমান কেন? কারণ সিমেট্রিক। এই পাশে 5 সেন্টিমিটার, 5 মিটার 5 মিটার এইভাবে ছিল। তো এই টি এর উপরের দিকে উপাংশ কত?
টি কস থিটা, এইটি এরও তো তাই, তাহলে টুয়াইস টি কস থিটা হচ্ছে 1000 নিউটন। তাহলে এই টুয়াইস টি কস থিটা, এই যে টুয়াইস টি কস থিটা এটা হচ্ছে 1000 নিউটন। তাহলে টি ইকুয়ালস কি 1000/টুয়াইস কস থিটা। তাহলে 1000/2 কস থিটা এখান থেকে কিভাবে পাবো? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ বসায় দিয়ে আমরা এটা পাইলাম। ও আচ্ছা, 1 মিনিট, অতিভুজ তো এই পুরাটা, আমি হচ্ছে মনে হয় শুধু ওই যে 5 ছাড়া বাকিটুকু বসাইছি। তাহলে হিসাবটা একটু চেঞ্জ হবে, ভূমি বাই অতিভুজ পুরাটা। তাহলে অতিভুজের এখানে এখানে একটা 5 আসবে। যদি 5 আসে তাহলে তো এই টি এর ভ্যালুটা আরেকটু বাড়বে। টি এর ভ্যালুটা হবে হচ্ছে 1000/2 × 0.1 5.000 কোয়াড্রুপল 9। ও তাহলে 2505 আসে, 2505, শুধু 5 না, 2505। 2505 নাকি 25,005? 25,005, 25,005 নিউটন। তাহলে 25,005 নিউটন যদি হয়, তাহলে এখানে এই জায়গায় হচ্ছে আমার 25,005 আসবে। তাহলে ওই 5 থাকুক, সমস্যা নাই। 25,005, এদিকে হচ্ছে 5, বাকিটুকু ঠিক আছে। তাহলে হচ্ছে উপরে 25,005 × 5 / 4 × 10⁻⁵ × 0.0009999। তাহলে আসতেছে হচ্ছে 3.12 × 10⁻12, 3.12 × 10⁻12। তাহলে একটু চেঞ্জ হইলো আর কি, 3.12 × 10⁻12। হিসাব তোমরা নিজেরা করে দেখো, মিলাই দেখো যা হয়। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। গতদিন সিমিলার একটা প্রবলেম করাইছিলাম, এইখানে যেমন অ্যাঙ্গেলটা থেকে আমার কস থিটার ভ্যালুটা বের করে নিতে হয়েছে, আর গতদিন যেটা করেছি ওখানে অ্যাঙ্গেলটা ডিরেক্টলি দেওয়াই ছিল। এই হচ্ছে তফাৎ, আর কোনো তফাৎ নাই। নেক্সট, এরকম একটা অঙ্ক আগের দিন করাইছিলাম, স্টিল এটা একটু দেখি আমরা। বলছে 2 × 10⁻8 নিউটন পার মিটার স্কোয়ার চাপে সীসার ঘনত্ব কত হবে? তো সীসার স্বাভাবিক ঘনত্ব যেটা, সেটা হচ্ছে তোমার 11.4 গ্রাম/সেন্টিমিটার কিউব, আর আয়তন গুণাঙ্ক দিয়ে দিছে। তাহলে স্বাভাবিক ঘনত্ব বলতে কোন চাপে বুঝায়? স্বাভাবিক ঘনত্ব বলতে কোন চাপে বুঝায়? মানে এখন নর্মাল যে প্রেসার আছে, এই প্রেসারে। তো ওইখানে যেই চাপটা দিছে 2 × 10⁻8 নিউটন পার মিটার স্কোয়ার, ওই চাপে বলছে যে সীসার ঘনত্ব কত হবে। তো গত দিনের প্রবলেমটার মতো করে এটা সলভ করা যাবে। ওকে, তো আমাদের এখানে হচ্ছে এই আয়তন গুণাঙ্ক, এটা যে দিয়ে দিছে, সেই আয়তন গুণাঙ্কটা কি মিন করে এইটা বুঝলেই তুমি এটার উত্তর করে ফেলতে পারবা। যখন কোন একটা কিছু ধরো এইভাবে আছে, এই যে এরকম ভাবে আছে, তাহলে এইটার থেকে তোমার হচ্ছে যে ঘনত্বটা দিয়ে দিছে, সেখান থেকে তুমি ওর কত আয়তনে কত ভর এটা বের করতে পারবা। এইবার যখন তুমি ওই প্রেসারের নিচে নিয়ে যাবা, ওই প্রেসারটাই হচ্ছে ওর পীড়ন, প্রেসারটা হচ্ছে ওর পীড়ন। আর বিকৃতি যেটা, পীড়ন আর বিকৃতির অনুপাতটাই তো এখানে দিয়ে দিছে। তাহলে ওখানে বিকৃতির থেকে তুমি বের করে ফেলতে পারবা যে ওর নতুন আয়তন কতটুকু হয়। তো এটা গত ক্লাসে হচ্ছে একদম মেটিকুলাসলি করাই দিছিলাম। এই, তাইলে হচ্ছে এটা না করাই দিলেও চাইলে পারা যায়, বাট স্টিল আমি একটু হিন্ট দিয়ে দিব। আর এখন স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ যেটা, এটা একটু দেইখানে এটা কনসিডার করার দরকার আছে কিনা। না, ওটা আপাতত কনসিডার করার দরকার নেই, কারণ এটা যেই চাপ দিছে 2 × 10⁻8 নিউটন পার মিটার স্কোয়ার, তার তুলনায় হচ্ছে অতিশয় নগণ্য। তাইলে তোমার এটা নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। 11.4 গ্রাম/সেন্টিমিটার কিউব, 11.4 গ্রাম/সেন্টিমিটার কিউব, গ্রাম/সেন্টিমিটার কিউব থেকে কেজি/মিটার কিউবে নেয় কিভাবে? পানিরটা একটু চিন্তা করো। পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম/সেন্টিমিটার কিউব, আর কেজি/মিটার কিউবে কত? 1000 কেজি/মিটার কিউব। তাহলে হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000 দিয়ে গুণ করলে তখন হচ্ছে কেজি/মিটার কিউবে পাওয়া যায়। তাইলে এই যে এইটাকেই রো, সীসার যে স্বাভাবিক ঘনত্ব, এটাকে আমি কি লিখতে পারি? এই যে 11.4 ছিল,
তাহলে এরপরে আরো কি দুইটা শূন্য দিব, তাহলে 11,400 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে স্বাভাবিক ঘনত্ব। তাহলে আমি যদি ধরে নেই যে ও আচ্ছা, এখন এটার যে ভলিউম, আদি ভলিউম ভি, সেটা হচ্ছে 1 মিটার কিউব, তাহলে তুমি বলতে পারবা না যে এখন তাইলে এম ওর ভর এম ইকুয়ালস 11,400 কেজি। ঠিকই তো আছে, এত কেজি পার মিটার কিউব। তাহলে ওই ঘনত্বের আইডিয়া থেকে তুমি এটা লিখলা যে এতটুকু সীসার ভর এত। এখন এটাকে তুমি কই নিয়ে গেছো, এটাকে অনেক চাপে ফেলছো, ওই যে এত চাপ, এত চাপে ফেললে সীসার আকৃতি কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে নতুন ভলিউম ভি প্রাইম, সেটা হচ্ছে আগের যেই ভলিউম মাইনাস যতটুকু ভলিউম হ্রাস পাইছে, স্মল ভি, এইটা। তাহলে এটা হচ্ছে ওর নতুন ভলিউম। ওকে, ভালো কথা। সেই নতুন ভলিউমে ওর ভর কত আসলে? ওর ভর তো যা ছিল তাই, 11,400 কেজি। কিন্তু এই নতুন ভলিউমটা কত? আমরা তো আগের ভলিউমটা জানি, 1। তাহলে এইটা জানলেই তো আমরা এটা জেনে যাব। তো এইটা জানার উপায় কি? এইটা জানার উপায় হচ্ছে ওই যে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক বি, এটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি, পীড়ন পীড়ন বাই বিকৃতি। তো এই ক্ষেত্রে চাপটাই হচ্ছে পীড়ন। তাহলে চাপটা কত আমাদের? 2 × 10⁸। আর বিকৃতিটা কত? স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। কিন্তু এই ক্যাপিটাল ভি এর ভ্যালু তো আবার 1, তাহলে এটা আসলে ম্যাটার করতেছে না। তাহলে আমাদের স্মল ভি এটা এই পাশে যাবে, বি এই পাশে যাবে। তাহলে স্মল ভি ইকুয়ালস 2 × 10⁸। আর এই যে আয়তন গুণাঙ্ক, এটাই তো হচ্ছে আমাদের বি, এটা আমরা এখানে বসাবো 0.8 × 10⁻10, এইটা। তাহলে এখান থেকে স্মল ভি পাওয়া যাবে। তাহলে সেটা কত? 2 × 10⁸ ডিভাইডেড বাই 0.8 × 10⁻10। তাহলে আসতেছে 0.025, 0.025, 025। তাহলে এবার এখানে আসি, 1 - 0.025। তাহলে 1 থেকে 0.025 গেলে কত হয়? তাহলে আসতেছে হচ্ছে আমাদের 0.975, 0.975 মিটার কিউব। তাহলে এখন তুমি এটার আয়তন জানো, ভর জানো, তাহলে ঘনত্বও তো জানবা। তাহলে ঘনত্ব হচ্ছে ওর যেই ভর, তাকে আমরা নতুন আয়তন দিয়ে ভাগ দিলাম। তাহলে ভর তো আগে যা ছিল তাই থাকবে। তাহলে হচ্ছে 11,400, আর এটাকে আমরা ভাগ দিলাম হচ্ছে ভি প্রাইম নতুন আয়তন দিয়ে 0.975। তাহলে আসতেছে হচ্ছে 11,692.3, 11,692.3 কেজি পার মিটার কিউব। দ্যাটস ইট। তাহলে সহজে আমরা এটার অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম। এই, তাহলে এইটা হচ্ছে আমাদের গত দিনের মতোই অঙ্কটা, এটা আমরা রিক্যাপ করলাম। তাহলে একটু সামনে আগাই। স্থিতিস্থাপক বিভব শক্তি এবং কৃতকাজ, এটা নিয়ে আগের দিন একটু হালকা আলোচনা করছিলাম, আরেকটু দুই একটা জিনিস ধরায় দেই। যেমন ইয়াংস মডুলাসের বেলায় ওয়াই ইকুয়ালস আমাদের এফ এল বাই এ এল। তাহলে একটা জিনিসকে এল প্রসারণে, একটা তারকে এল প্রসারণে আমাদের কৃতকাজ কতটুকু ছিল? কৃতকাজ ইকুয়ালস ছিল ডাব্লিউ ইকুয়ালস হাফ এফ স্মল এল, হাফ এফ স্মল এল, এফ স্মল এল, এইটা। তাহলে ডাব্লিউ ইকুয়ালস হাফ এফ এল, এটা আমাদের কৃতকাজ ছিল, তাই না? এখন একক আয়তনে সঞ্চিত শক্তি কত ছিল? একক আয়তনে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ইকুয়ালস ছিল, এটাকে আয়তন দিয়ে ভাগ করলাম, এই যে আয়তন, আয়তন দিয়ে ভাগ করলাম। তাহলে ডাব্লিউ এর মধ্যে কি ছিল? হাফ। এফ কে এ দিয়ে ভাগ করি, এল কে এল দিয়ে ভাগ করি, তাহলে এইটা আসে হচ্ছে হাফ পীড়ন বিকৃতি। এটা যদিও আগের দিন দেখাইছি, এইটা। তাহলে এখন হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে এটাকে আয়তন দিয়ে যদি আমি আবার গুণ করি, তাহলে কৃতকাজ পাওয়া যায়। আয়তন দিয়ে গুণ করলে কৃতকাজ পাওয়া যায়। তাহলে এখন সিমিলারলি মনে করো হচ্ছে একটা গোলক। এই গোলকটার
ভলিউম হচ্ছে ভি। তুমি করলা কি, এটাকে চারদিক থেকে চাপ দিয়ে ছোট বানায় ফেললা, এই যে চারদিক থেকে চাপ দিছো, চারদিক থেকে চাপ দিয়ে এটাকে ছোট বানায় ফেলছো, এটার আয়তন এখন হচ্ছে ভি প্রাইম। সেই ভি প্রাইম হচ্ছে ভি থেকে কিছু একটা অংশ কম। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে এইটা করতে গিয়ে তাহলে কৃতকাজ কতটুকু হয়েছে, এটা করতে গিয়ে কৃতকাজ কতটুকু হয়েছে, তাহলে এটা থেকে চাপ দিছো যে তুমি, এই চাপটা মনে করো পি, তাহলে আমাদের এখানে ওই যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এইটাকে তোমার গুণ দিতে হবে অরিজিনাল আয়তন দিয়ে। তাহলে দিলে তুমি কি পাবা, সেটা পাবা হচ্ছে কৃতকাজ, টোটাল কৃতকাজ। কারণ হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি আমরা কিভাবে পাইছি, কৃতকাজকে, এই যে কৃতকাজ যেটা, কৃতকাজকে আয়তন দিয়ে ভাগ করে আমরা এটা পাইছি। তাহলে এটাকে যদি আমরা আয়তন দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাব, এটাকে আয়তন দিয়ে গুণ করলে কৃতকাজ পেয়ে যাব। তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটাকে আমরা আয়তন দিয়ে গুণ করছি, তাহলে কৃতকাজ পেয়ে গেছি। এই আর কি, আর কিছু না। তাহলে এইভাবে আমরা হচ্ছে কৃতকাজ বের করতে পারি। তাহলে এটা একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। আর এরপরে পয়সনের অনুপাতে একটু আসি। পয়সনের অনুপাত, নাইম, আমাদের কি কেমিস্ট্রিতে কোথাও পয়সনের অনুপাত লাগে? কোনো জায়গায় লাগতেছে না, না? তাহলে পয়সনের অনুপাত তোমরা শুধু ফিজিক্সে দেখতেছো, কেমিস্ট্রিতে পাওয়া যাচ্ছে না। তো কেমিস্ট্রিতে হচ্ছে অনেক সময় যে পলিমারের স্ট্রাকচার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আবার লাগে আর কি। ওই যে পলিমার স্ট্রাকচার কিংবা হচ্ছে ক্রিস্টালের যে স্ট্রাকচার, ক্রিস্টাল কিভাবে ফরমেশন হয়, ক্রিস্টালের ভিতরে কি কি প্লেন গুলা থাকে, তো ওইগুলা নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে বিশেষ করে যে পিজো ইলেকট্রিক, তো হ্যাঁ হ্যাঁ পিজো ইলেকট্রিসিটি। এলজির একটা মোবাইল তারা মানে বাজারে লঞ্চ করছে, যদি স্ক্রিনটা সামহাও কখনো স্ক্র্যাচ লেগে যায় তাহলে ওইটা কিন্তু ওই যে স্ট্রেস হইতেছে, আবার হুম কিন্তু হুম, ওটা পড়তে নিজে আবার সেলফ হিলিং হইতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। এটাকে এটা কাজে লাগতে পারে। মানে এই যে নাইম যেটা বলতেছিল যে কিছু পলিমার আছে, এগুলো হচ্ছে স্ক্র্যাচ পড়লে নিজে নিজে হিল করতে পারে। তো ওই ধরনের জিনিসগুলো, এগুলো স্টাডি করতে গেলে তোমার হচ্ছে পয়সনের অনুপাতের কথাটা চলেই আসে। তো পয়সনের অনুপাত জিনিসটা কি, আবার একটু সংক্ষেপে বলি। এই যে পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, এটাকে আমরা সিগমা দিয়ে লিখি। সিগমা ইকুয়ালস মাইনাস, এই মাইনাসটা ইম্পর্টেন্ট, মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর, বা স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ডিভাইডেড বাই হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তার মানে রেডিয়াস বা ডায়ামিটার যে কোনো একটা রেশিও দিয়ে আমরা বলতে পারি। তাহলে এটা কি হইলো, এই উপরেরটাকে, এই যে স্মল আর মানে হচ্ছে ওর রেডিয়াস কতটুকু চেঞ্জ হয়েছে, আর ক্যাপিটাল আর মানে হচ্ছে আদি রেডিয়াস। তাহলে এটা কি, ডায়ামিটার কতটুকু চেঞ্জ হয়েছে, ব্যাস এর পরিবর্তন, ব্যাসের পরিবর্তন, আর এটা হচ্ছে আদি ব্যাস, আদি ব্যাস। তাহলে তুমি তো হচ্ছে এটাও বলতে পারো যে এটা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, এটা আদি ব্যাসার্ধ, দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্য। তাহলে এটাকে বলে পার্শ্ব বিকৃতি, এটাকে বলে দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতির অনুপাতের আগে মাইনাস বসাইলে তোমার পয়সনের অনুপাত পাওয়া যায়, সিগমা। এখন তোমাকে একটা নর্মাল ম্যাটেরিয়াল দেখাই, এই যে এটা একটা নর্মাল ম্যাটেরিয়াল। এই নর্মাল ম্যাটেরিয়ালটার দৈর্ঘ্য আছে একটা, প্রস্থ আছে একটা। তাহলে এখন দেখো তো দৈর্ঘ্য বাড়াইলে প্রস্থ কি হয়, সবাই খেয়াল করো। এই যে দৈর্ঘ্য বাড়াইলাম, প্রস্থ একদম কমে চিকন হয়ে গেল না? আবার ছেড়ে দিলাম, এই যে দৈর্ঘ্য কমলো প্রস্থ বাড়লো। তাহলে দৈর্ঘ্য বাড়লে এটার প্রস্থ কমে, দৈর্ঘ্য বাড়লে এটার প্রস্থ কমে। তাহলে দৈর্ঘ্য বাড়া মানে এই এল এর ভ্যালু, স্মল এল এর ভ্যালু পজিটিভ, আর প্রস্থ কমা মানে এই স্মল আর এর ভ্যালু নেগেটিভ। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাস হয়, সেই মাইনাসের সামনে একটা মাইনাস দেওয়া, তাহলে এটা প্লাস হয়। তার মানে নর্মাল যেসব ম্যাটেরিয়াল, এগুলোর বেলায়, অর্থাৎ যাদের দৈর্ঘ্য বাড়াইলে প্রস্থ কমে, তাদের বেলায় পয়সনের অনুপাতটা পজিটিভ আসে। পয়সনের অনুপাতটা কি আসে, পজিটিভ আসে। তাহলে এরকম তুমি অনেক ধরনের ম্যাটেরিয়াল পাবা, রাবার, গোল্ড, ম্যাগনেসিয়াম, তামা, স্টিল, লোহা, কাঁচ, ফোম, কর্ক, এগুলোর ভ্যালু দেখো সব এই 0 থেকে শুরু করে 0.499, মানে 5-এর আগ পর্যন্ত, 0 থেকে শুরু করে 5-এর আগ পর্যন্ত, সরি হাফের আগ পর্যন্ত, 0.5, হাফের আগ পর্যন্ত তুমি পাচ্ছ। এগুলো সবই নর্মাল ম্যাটেরিয়াল। অক্সেটিক ম্যাটেরিয়াল বলে একটা জিনিস আছে, ওইটার পয়সনের অনুপাত নেগেটিভ হইতে পারে। আমি নিচে একটা এন্ট্রি অ্যাড করলাম, অক্সেটিক, অক্সেটিক
ম্যাটেরিয়াল, এটার জন্য ধরো হচ্ছে -0.6, তাহলে নেগেটিভ হয়ে গেল, এই কথাটার মানে কি? তাহলে অক্সিটিক ম্যাটেরিয়ালের পয়সনের অনুপাত নেগেটিভ। তাহলে আবার এখানে একটু তাকাই তো, তার মানে এই মাইনাস চিহ্নটা থেকে যাবে, তার মানে এইটা প্লাস হইলে এটাও প্লাস, এটা মাইনাস হইলে এটাও মাইনাস। এই কথাটার মানে কি জানো? মানে হচ্ছে একটা জিনিসের দৈর্ঘ্যও বাড়তেছে আবার প্রস্থও বাড়তেছে, অথবা দৈর্ঘ্যও কমতেছে আবার প্রস্থও কমতেছে। এইটা কেমনে হইতে পারে? সো স্পেশাল কিছু পলিমারের বেলায় এরকম হয়। তো পলিমার মানে কি আসলে? পলিমার মানে হচ্ছে একটা মলিকুলের পর একটা মলিকুল জুড়ে অনেক লম্বা একটা চেইনের মতো তৈরি হয়, তাই না? তো এটা ওই যে তোমাদের কেমিস্ট্রিতে হয়তো ভাইয়েরা পড়াইছে অলরেডি, পলিমার। পলিমারাইজেশন এই ওই কোথায় পড়ানো হয়? অর্গানিকে। তো এখানে পলিমারাইজেশন বিক্রিয়া আছে, মনে করে দেখো। তাইলে এটা মনে করো হচ্ছে এই যে এই চারকোনা বক্স গুলা, এগুলো এক একটা অণু, আর এগুলা বন্ধনের মাধ্যমে পলিমার গঠন করছে। এখন খেয়াল করে দেখো এইটার বেলায় কি হয়। এটার হচ্ছে দৈর্ঘ্য আছে একটা, প্রস্থ আছে একটা, 4 একক 4 একক। আমি এখন এটাকে দৈর্ঘ্যটা বাড়াইলাম, এই যে দৈর্ঘ্যটা বেড়ে রুট √2 × 4 একক হয়ে গেল। দৈর্ঘ্যটা বেড়ে √2 × 4 একক হয়ে গেল। সাথে সাথে এটার প্রস্থ বেড়ে √2 × 4 হয়ে গেছে। দেখছো? তাহলে দৈর্ঘ্যও বাড়ছে প্রস্থও বাড়ছে। কেমনে? মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তাহলে নর্মালি এটা হচ্ছে এরকম থাকে, তাহলে এটার মাঝখানে ফাঁকা জায়গা নাই, দৈর্ঘ্য প্রস্থ সমান। এরকম করলে এটার দৈর্ঘ্যও বাড়তেছে প্রস্থও বাড়তেছে। আবার এরকম করলে দৈর্ঘ্যও কমে যাচ্ছে, প্রস্থও কমে যাচ্ছে। তাহলে এই যে ম্যাটেরিয়ালটা, এটা একটা অক্সিটিক ম্যাটেরিয়ালের উদাহরণ। তাহলে এই যে এই স্ট্রাকচারটার কারণে যে অক্সিটিক ম্যাটেরিয়াল আমরা পাইলাম, সেটার জন্য পয়সনের অনুপাত নেগেটিভ হবে। তো ওই পয়সনের অনুপাতের তাহলে একটা রেঞ্জ আছে। রেঞ্জটা হচ্ছে -1-এর চেয়ে সে বড়, কিন্তু হাফের চেয়ে আবার সে ছোট। -1-এর চেয়ে বড় কিন্তু হাফের চেয়ে ছোট। বুঝতে পারছো? ওকে। -1-এর চেয়ে বড় হয়, হাফের চেয়ে কি হয়? ছোট হয়। তাহলে এটা হচ্ছে আমাদের পয়সনের অনুপাতের বৈশিষ্ট্য। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইটা তো গেল একটা জিনিস। তারপরে হচ্ছে তোমার এই যে অনুপাতগুলা, এই অনুপাতগুলার মধ্যে এক একটা সম্পর্ক আছে। আমরা কি কি অনুপাত শিখছি? আমরা হচ্ছে পয়সনের অনুপাত দেখছি, তারপর হচ্ছে বাল্ক মডুলাস দেখছি, বি, তারপরে হচ্ছে তোমার ইয়াংস মডুলাস দেখছি, ওয়াই। এগুলোর মধ্যে সম্পর্ক আছে। তো সম্পর্কটাও তোমাদেরকে জানতে হবে। মাঝে মধ্যে ওইখান থেকেও একটা দুইটা প্রশ্ন চলে আসে। এটা একটু হ্যাঁ ছেড়ে দেন দয়া করে। ঠান্ডা বেশি লেগে গেছে। এটা হচ্ছে সম্পর্ক। এইখান থেকে তুমি দেখাইতে পারবা, সরি, -1-এর চেয়ে যে সিগমা বড় হবে। আর এইখান থেকে তুমি দেখাইতে পারবা যে সিগমা হাফের চেয়ে ছোট হবে। এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্ক, এটা বাল্ক মডুলাস, এটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক, আর এটা হচ্ছে পয়সনের অনুপাত। যেমন এই চিটাগাং বোর্ডের একটা প্রশ্ন, যদিও প্রশ্নটাতে ঝামেলা আছে, একটু ঝামেলাটা পরে বলতেছি। কি বলছে দেখো, বলছে যে রাফি পরীক্ষাগারে একটা ইস্পাতের তার, এটা মানে একটা তার ইস্পাতের তৈরি কি না এটা যাচাই করার জন্য একটা টেস্ট করতেছিল। সে 2 মিটার দীর্ঘ তার নিছে এবং 1.12 মিলিমিটার ব্যাস ওই তারের। তো ওই তারটাতে সে 25 জুল বিভব শক্তি প্রয়োগ করছে। আচ্ছা, ভালো কথা।
তারের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, ব্যাস হচ্ছে 5 × 10⁻³ মিলিমিটার হ্রাস পায়। তো ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক আবার দিয়ে দিছে, বলছে পয়সনের অনুপাত নির্ণয় করো। তাহলে পয়সনের অনুপাত বের করতে গেলে সিগমা ইকুয়ালস মাইনাস ব্যাসের বা ব্যাসার্ধের পরিবর্তন বাই আদি ব্যাস। তো আমাদের এখানে কি ব্যাস দিয়ে বলছে, ব্যাস বলছে, তাহলে আমরা ব্যাস দিয়ে করি, আমরা এখানে ব্যাস দিয়ে করি। তাহলে হচ্ছে স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, এইটা। আর এরপরে নিচে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আসো এবার ভ্যালু বসাই। স্মল ডি, এটার ভ্যালু কত বসাবো? ব্যাস এত মিলিমিটার বলছে কমছে, ব্যাস হচ্ছে এত মিলিমিটার কমছে। কমে যাওয়া কি ধরনের পরিবর্তন? ঋণাত্মক পরিবর্তন। তাহলে -5 × 10⁻³ মিলিমিটার। মিলিমিটার থাকুক। আর আদি ব্যাস কত দেওয়া? 1.12 মিলিমিটার। 1.12 মিলিমিটার, তাহলে দুইটাই যেহেতু মিলিমিটার, আমার কিছু করতে হবে না, এমনি কেটে যাবে। আর স্মল এল বাই ক্যাপিটাল এল বলছে দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে এটা পজিটিভ। তাহলে হচ্ছে 3 সেন্টিমিটার মানে 0.03 মিটার। আর আদি দৈর্ঘ্য কত ছিল? 2 মিটার। ব্যাস। তাহলে আমরা এখন হিসাব করলে ওর পয়সনের অনুপাত যেটা, সেটা পেয়ে যাব। তো সেটা কত আসে একটু দেখি। সামনে মাইনাস আছে, এবার হচ্ছে -5 × 10⁻³ ডিভাইডেড বাই 1.12 ডিভাইডেড বাই 0.03 ডিভাইডেড বাই 2। তাহলে আসতেছে 0.297, 0.297 এটা আসতেছে। আচ্ছা, এটা কি -1-এর চেয়ে বড় এবং হাফের চেয়ে ছোট? হ্যাঁ। তাহলে যা আছে তাই ঠিক আছে, কারেক্ট আছে, কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলাটা অন্য জায়গায়, ঝামেলাটা অন্য জায়গায়। এই অঙ্কের ঝামেলাটা কোন জায়গায় একটু দেখি। এই পর্যন্ত তোমার অ্যান্সার কিন্তু ঠিক আছে, অ্যান্সার শেষ। তোমার পয়সনের অনুপাত বের করতে দিচ্ছে, তুমি করছো। তাহলে ঝামেলার জায়গাটা কোথায়? এই যে একটু ঝামেলা লিখে এটা লিখে দেই। ঝামেলাটা হচ্ছে ওই যে দেখো, তারের তুমি আদি দৈর্ঘ্য জানো, তারপরে হচ্ছে ওইখানে কি জানো, 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায় এটা জানো। তাইলে আমরা হচ্ছে কি লিখতে পারি? কৃতকাজ হাফ এফ এল, এটা হচ্ছে কৃতকাজ। তো এফ তুমি কি লিখতে পারো? আমরা জানি ওয়াই ইকুয়ালস এফ এল বাই এ এল। তাহলে তুমি এখান থেকে এফ ইকুয়ালস কি লিখতে পারবা? ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে তুমি হচ্ছে এই এফ এর জায়গায় ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল লিখলা। এখানে আরেকটা স্মল এল ছিল না, স্কয়ার দিয়ে দাও। তাহলে আমরা এখানে ইয়াং এর গুণাঙ্কটা কি জানি? এটার জন্য ইয়াং এর গুণাঙ্ক, হ্যাঁ জানি, 2 × 10⁻11। তাহলে 2 × 10⁻11 লিখলাম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি আমরা জানি? হ্যাঁ, πr² মানে πd/2²। এই ডি অবশ্যই এখানে ক্যাপিটাল ডি, πd/2²। ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ, তাহলে পায়ের স্কোয়ার বসাইলাম। আবার স্মল এল কি আমরা জানি? হ্যাঁ জানি, 3 সেন্টিমিটার বাড়ছে, তাহলে 0.03। আর ক্যাপিটাল এল এটা তো আমাদের জানাই আছে 2। এটা একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেটরে বসায় দেখো তো কি আসে। এখানে উপরে আসতেছে হচ্ছে 2 × 10⁻11 ইন্টু পাই ইন্টু ডি হচ্ছে 1.12 মিলিমিটার, তাকে 2 দিয়ে ভাগ করলাম। আর মিলি মানে হচ্ছে 10⁻³ দিলে মিটারে আসবে, তাকে স্কোয়ার করলাম ইন্টু 0.03 স্কোয়ার করলাম ডিভাইডেড বাই 2 দিলাম। তাইলে 88.66 আসে, 88.66 জুল আসে। কিন্তু প্রশ্নে বলছে তারটাতে 25 জুল বিভব শক্তি প্রয়োগ করা হয়েছে। তাহলে বিভব শক্তি কি মিলছে নাকি মিলে নাই? তার মানে হচ্ছে আইদার তারের যে ইয়াং এর গুণাঙ্ক দিছে সেইটা ভুল, অথবা যে 25 জুল বিভব শক্তি বলছে এইটা ভুল। তাহলে এই অঙ্কটারই পরবর্তী পার্টে তোমাকে জিজ্ঞেস করতে পারে, সে যে 25 জুল বিভব শক্তি প্রয়োগ করছে বলছে কথাটা কি ঠিক আছে? তুমি এভাবে হিসাব করে দেখা দিবে যে না, কৃতকাজ তো মিলে না, তার মানে ওই কথাটা ঠিক নাই। তাহলে হুইচ ইজ নট ইকুয়ালস টু 25 জুল। তো এই জন্য এই অঙ্কটা রাখা হয়েছে, চিটাগাং বোর্ডে 19-এ আসছিল। তাহলে এটা দেখলে তোমরা সতর্ক হবা।
আচ্ছা, নুসরাত মাঝখানে একটা প্রশ্ন করছো যে ভাই আমি এইচএসসির পর পরই বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাই, তো এই ক্ষেত্রে কি করতে হবে? তো নর্মালি যেটা করতে হয় তোমার হচ্ছে ডিরেক্টলি আন্ডার গ্রেডে তুমি যদি স্কলারশিপ পাইতে চাও তাহলে হচ্ছে এসএটি এই এক্সামটা দিতে হয়, স্যাট, স্যাট এক্সামটা দিতে হয়। তো স্যাট দিয়ে তুমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারো। আর এই ধরনের অ্যাপ্লিকেশন গুলোর জন্য তোমার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে বেশ ভালোই কাজে দেয়। তো নাইমের হচ্ছে এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে, কি বলো নাইম? তাহলে ওদের সাথে নেক্সট তোমার কবে ক্লাস আছে, নাকি কেমিস্ট্রি শেষ? ও আচ্ছা, কেমিস্ট্রি শেষ। আহ ঠিক আছে, এটা নিয়ে তাহলে হচ্ছে একদিন তো আলাপ আলোচনা করাই যায়। তো আপাতত যেটুক বললাম সেটা হচ্ছে তোমার স্যাট দিতে হবে। আর স্যাট দেওয়ার পাশাপাশি তোমার হচ্ছে বিভিন্ন ভার্সিটি গুলাতে যারা আন্ডার গ্রাডে তোমার ইয়ে দেয়, স্কলারশিপ দেয়, অ্যাপ্লাই করতে হবে। এবং এই ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হলে ভালোই কাজে দেয়। বিশেষ করে তুমি ধরো হচ্ছে কেমিস্ট্রি অলিম্পিয়াড করছো বা ম্যাথ অলিম্পিয়াড করছো, ওইখানে প্রাইজ টাইজ পাইছো, এগুলো কিন্তু ভালো কাজে দেয়। তোমাদের জন্য এই মডেলটা, এই সারাদিন বাক্স টাক্স, এই যে ছোট ছোট বাক্স, এগুলো জোড়া লাগাই হচ্ছে তোমাদের রিপন ভাই বানায় দিছে। তো এটা মানে কি বলবো, দেখতে যত মজা লাগতেছে বানানো কিন্তু বেশ কঠিন। তো আমার প্রথমে নিজেও মাথায় কাজ করতেছিল না যে এক্স্যাক্টলি এটা কিভাবে কাজ করবে। তো পরে ঠিকই সুন্দরভাবে হয়ে গেছে আর কি। তো এই যে এরকম সারাদিন বসে বসে সব বাক্স টাক্স নিয়ে তোমাদের জন্য রিপন ভাই কাজ করে আর কি। আচ্ছা, এই অঙ্কটা দেখি। বলছে 2 মিলিমিটার ব্যাসের একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে কত কিলো নিউটন বল প্রয়োগ করতে হবে, আর এর ফলে তারের ব্যাসের কতটা পরিবর্তন হবে। তো ইয়াং এর গুণাঙ্ক দিয়ে দিছে, আবার পয়সনের রেশিও দিয়ে দিছে। তো আমরা 2 মিলিমিটার ব্যাসের ইস্পাতের তার, তাহলে 2 মিলিমিটার ব্যাস বলছে, এ বের করে ফেলি। তাহলে এ ইকুয়ালস পাই আর স্কোয়ার। তাহলে আর কত, 2 মিলিমিটার হচ্ছে ব্যাস, তাহলে রেডিয়াস হচ্ছে নিশ্চয়ই তাহলে 1 মিলিমিটার। তাহলে 1 × 10⁻³ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এর ভ্যালু কত? পাই ইন্টু 10⁻³ স্কোয়ার। তাহলে 3.1416 10⁻⁻6, 3.1416 10⁻⁻6। তাহলে এটা হচ্ছে এ। তারপরে আর কি বলছে, দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে। তাহলে এই যে বৃদ্ধি যেটা, সেটা হচ্ছে 15% অফ ক্যাপিটাল এল। তার মানে হচ্ছে 15% মানে কত, 0.15। তাহলে হচ্ছে 0.15 এল। আর কি বলছে, কত কিলো নিউটন বল প্রয়োগ করতে হবে। আদি দৈর্ঘ্য তো আমরা ধরে নিলাম এইটা। আর ইয়াং এর গুণাঙ্ক আমাদেরকে দিয়ে দিছে, ওয়াই ইকুয়ালস হচ্ছে 2 × কত দিয়ে দিছে, 10⁻11, এইটা। তো এখন বল বের করতে হবে, তাহলে তুমি এখানে ফর্মুলায় ফেলো। আমার এখানে ফর্মুলা কি, ওয়াই ইকুয়ালস এফ এল বাই এ এল। তাহলে আমরা এফ যদি বের করতে চাই, তাহলে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা কত বসাবো, 2 × 10⁻11। এর ভ্যালু আমরা কত বসাবো, এই যে যেটা বের করছি, 3.1416 10⁻⁻6। আর স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে স্মল এল কত, স্মল এল হচ্ছে 0.15, ক্যাপিটাল এল নিচে ক্যাপিটাল এল, তাহলে এল এল কাটা। তাহলে এল এল যদি কাটা হয় তাহলে 2 × 10⁻11 এটা বসাইলা। তারপর হচ্ছে 3.1416 10⁻⁻6 বসাইলা। তারপরে 0.15 বসাইলা। তাহলে হচ্ছে 94248 এটা আসে, 94248 নিউটন। কিন্তু এটা কি অ্যান্সার? না, 94.248 কিলো নিউটন। কিলো নিউটনে চাইছে, তাহলে কিলো নিউটন এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে গেল এটা। আর আমাদের এখানে আরেকটা তথ্য দিয়ে দিছে, সেখানে বলছে যে এটার পয়সনের রেশিও হচ্ছে 0.25, তাহলে সিগমা ইকুয়ালস 0.25। কিন্তু এটা ইকুয়ালস না কত, বলছে ব্যাসের কতটা পরিবর্তন হবে। তাহলে ব্যাসের কতটা পরিবর্তন সেটা আমরা জানি না, কিন্তু আদি ব্যাস তো জানি, 2 মিলিমিটার। আবার দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন, আর নিচে হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য কত, সেটাও আমরা জানি। স্মল এল হচ্ছে 0.15 ক্যাপিটাল এল, আর ক্যাপিটাল এল তো ক্যাপিটাল এলই।
তাহলে এইটা বসাইলে আমরা এখান থেকে স্মল ডি মিলিমিটারে পেয়ে যাব। তাহলে আমি ক্যালকুলেটরে বসাই, 0.25 ইকুয়ালস, এই আগেই একটা মাইনাস থাকলো, উপরে হচ্ছে আমার স্মল ডি ডিভাইডেড বাই 2, নিচে হচ্ছে আমার শুধু 0.15। তাহলে সলভ করলে আমার স্মল ডি চলে আসে 0.075 মিলিমিটার, -0.075 মিলিমিটার। এইটা তো নেগেটিভ আসছে মানে কি? নেগেটিভ আসছে মানে হচ্ছে ডায়ামিটার এতটুকু কমছে। যদি অ্যান্সারটা পজিটিভ আসতো তাহলে বুঝতে যে ডায়ামিটার এতটুকু বাড়ছে। তো এখানে ডায়ামিটার কমছে, ঠিক আছে, ডায়ামিটার এখানে কমে গেছে। ওকে, একটা তারের দৈর্ঘ্য বরাবর আমরা বল প্রয়োগ করছি। ওকে, ভালো কথা। এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বরাবর আমরা বল প্রয়োগ করছি, তাহলে এটা কি লম্বা হয়েছে? এই যে একটু লম্বা হয়েছে। তো দৈর্ঘ্য 6% বাড়ছে, আর তারের ব্যাস এটা হচ্ছে 4% কমে গেছে। তাহলে এইটা সত্যি কিনা এটা জানতে চাইছে, যে এটা সম্ভব কিনা। তাহলে দৈর্ঘ্য 6% বৃদ্ধি পায়, তাহলে স্মল এল ইকুয়ালস +6%, মানে কি 0.06 অফ ক্যাপিটাল এল। আর হচ্ছে ব্যাস হচ্ছে 4% হ্রাস পায়, তাহলে ব্যাসের পরিবর্তন সেটা হচ্ছে -0.04 ক্যাপিটাল ডি। তাহলে আমরা একটু পয়সনের রেশিওটা বের করি, মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এই মাইনাস থাকুক, স্মল ডি এর ভ্যালু কত? -0.04 ডি ডিভাইডেড বাই ডি। স্মল এল এর ভ্যালু কত? +0.06 ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল ডি কাটা, ক্যাপিটাল এল কাটা। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা কত পাচ্ছি দেখি। তাহলে ক্যালকুলেটরে বসাইলে পাচ্ছি -0.04 ডিভাইডেড বাই 0.06, তাহলে আসতেছে 0.667, 0.667, 0.667, হুইচ ইজ গ্রেটার দেন হাফ। হাই হাই, তাহলে তো পয়সনের রেশিওর রেঞ্জের ভিতরে পড়লো না, -1 থেকে হাফ পর্যন্ত ছিল, তাহলে রেঞ্জের ভিতরে পড়ে নাই। তার মানে এটা আসলে সম্ভব না। তার মানে হচ্ছে সম্ভব না, যেহেতু হাফের চেয়ে বেশি। পয়সন রেশিও তো -1 থেকে হাফ পর্যন্ত থাকতে হয়। সরি। তাহলে পরেরটায় আসি আমরা। এখানে বলছে রূপার ইয়াং এর গুণাঙ্ক এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। রূপার ইয়াং এর গুণাঙ্ক 7.25 ইন্টু 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার থেকে তুমি কিভাবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে নিবা একটু দেখি। তাহলে আমাদের 7.25 10⁻11 ছিল। এখন একটু চিন্তা করো, এত মনে করো ডাইন আছে, ডাইন থেকে নিউটনে নেওয়ার উপায় কি? 10⁻−5 দিয়ে গুণ করতে হয়। আর নিচে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার থেকে হচ্ছে মিটার স্কোয়ারে নেওয়ার উপায় কি? 10⁻⁻4 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10⁻⁻4, তাহলে নিচের 10⁻⁻4 10⁻⁻4 কেটে উপর হচ্ছে একটা 10⁻−1 থাকবে। তার মানে আসলে হচ্ছে পাওয়ার 10-এর পাওয়ার 1 কমাই দিলেই হবে, তাইলেই তুমি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে পেয়ে যাবা। দ্যাট মিনস 7.25 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এইটা এটা আসবে, বুঝতে পারছো? তাহলে ইয়াং এর গুণাঙ্ক তো আমি বুঝলাম। আবার বলছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, তার মানে হচ্ছে বাল্ক মডুলাস। সেটা হচ্ছে 11 ও সরি 11 ইন্টু 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট মিনস 11 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এখন বলছে পয়সনের অনুপাত কত। তাহলে আমরা ওয়াই জানি, বি জানি, তাহলে পয়সনের অনুপাত কেমনে বের করব? y ইকুয়ালস 3b 1 - 2 সিগমা। তাহলে এখান থেকে বের করে ফেলবো। তাহলে এখান থেকে যদি বের করি, তাহলে দেখো এইটা y এর মধ্যেও 10⁻10 আছে, আর এটার মধ্যেও 10⁻10 আছে, তাহলে কাটা। তাহলে হচ্ছে আমি দুইটা কেটে দিয়ে 7.25 ইকুয়ালস 3 × 11 × 1 - 2 সিগমা এটা লিখতে পারি এবং এটা সলভ করতে পারি।
তাহলে এটা সলভ করলে কত হয় দেখি। 7.25 ইকুয়ালস 3 × 11 ইন্টু 1 - 2 সিগমা। তাহলে এখান থেকে সিগমার ভ্যালু আসছে 0.335। তাহলে এখান থেকে আমাদের সিগমার ভ্যালু আসছে 0.335। এটা কি রেঞ্জের মধ্যে আছে? হ্যাঁ, এটা রেঞ্জের মধ্যে আছে। তাইলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট প্রবলেমটা দেখি। এখানে বলছে তারের ইয়াং এর গুণাঙ্ক, আবারও সেই সেম জিনিস, ইয়াং এর গুণাঙ্ক ওয়াই 19.6 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 19.6 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। আবার হচ্ছে পয়সনের অনুপাত সিগমা ইকুয়ালস 0.35। তাহলে আয়তন বিকার গুণাঙ্ক কৃন্তন বিকার গুণাঙ্ক এটা বের করতে বলছে। তাহলে আয়তন বিকার গুণাঙ্ক এটা আগে বের করি, পরে কৃন্তন বিকার গুণাঙ্ক বের করবো না। তাহলে আয়তন বিকার গুণাঙ্ক সেম ফর্মুলা, y ইকুয়ালস 3b 1 - 2 সিগমা। তাহলে এখান থেকে বের করি। তাহলে আমাদের হচ্ছে বি বের করা লাগবে। তাহলে বি ইকুয়ালস ওয়াই ডিভাইডেড বাই 3 × 1 - 2 সিগমা। তাহলে ওয়াই কত আমাদের 19.6, 19.6। তাহলে 19.6-কে আমি ভাগ করলাম 3 × 1 - 2 × 0.35 দিয়ে। তাহলে আমার আসে হচ্ছে 32.67। তাহলে 32.67 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এটা তো বি। আবার হচ্ছে ইটা বের করতে বলছে, ক্রিন্তন বিকার গুণাঙ্ক। তাহলে ওয়াই ইকুয়ালস 2 ইটা 1 + সিগমা, এইটা। তাহলে এখান থেকে যদি আমরা ইটা বের করতে চাই, তাহলে ইটার ভ্যালু কত? ইটার ভ্যালু ইটা ইকুয়ালস ওয়াই ডিভাইডেড বাই 2 × 1 + সিগমা। করে দেখো এটা কত আসে। আচ্ছা, ওয়াই কত ছিল আমাদের? 19.6 ডিভাইডেড বাই 2 × 1 + 0.35। তাহলে আসছে 7.26, 7.26, 7.26 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ক্রিন্তন বিকার গুণাঙ্ক বের হয়ে গেল, আয়তন বিকার গুণাঙ্ক বের হয়ে গেল। এই ধরনের অঙ্ক আসে মাঝে মধ্যে। সরি। একাধিক তারের সমন্বয়। একাধিক তারের সমন্বয় মানে কি? মনে করো এই যে এরকম, এই একটা তার, সরি, মানে এটা তো ছাদ, তার না, ছাদ থেকে একটা তার ঝুলানো আছে, এই তারটার নিচে আর একটা তার ঝুলানো আছে ডিরেক্টলি এটার সাথে লাগানো। তো এটার আদি দৈর্ঘ্য L1, সরি, এইটার আদি দৈর্ঘ্য L2। এইটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এইটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি সেম ধরলাম, ডিফারেন্ট ধরি নাই। সরি। তো এখানে এফ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এফ বল প্রয়োগ করলে কোন তারের জন্য আমার হচ্ছে টান এফ হবে? উপরেরটা নিচেরটা নাকি দুইটাই? তো আমরা যদি এখানে তারের ভর নগণ্য ধরি, নর্মালি যেটা ধরি আর কি, যে তারের ভর হচ্ছে নগণ্য, সেক্ষেত্রে কিন্তু দুইটা তারেরই একই টান হবে, একই টান এফ, এর বেশি বা কম হবে না যদি আমরা তারের ভর নগণ্য ধরি। তারের ভর নগণ্য না ধরলে, ভর ধরলে কি করতে হবে এটাও আমরা বের করতে পারবো, যেহেতু আজকেই আমরা শিখছি। বাট আপাতত খেয়াল করে দেখো, তারের ভর সম্পর্কে কিছু যদি বলা না থাকে তাহলে আমরা নগণ্যই তো ধরি। তাহলে দুইটা তারেরই কিন্তু টান সেম। আর এইখানে হচ্ছে যদি আমরা দুইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা দিতাম, তাহলে ওই যে সংযোগ স্থল যেটা, এই যে এই জায়গাটা, এই সংযোগ স্থলে হচ্ছে আননেসেসারি একটা ডিফরমেশন তৈরি হইতো, ওইটা আমরা চাচ্ছি না, এই জন্য আমি ইচ্ছা করে দুইটা সেম দিছি। এখন ধরা যাক এটাকে এইভাবে টান দেওয়ার ফলে এই দুই তার মিলে টোটাল হচ্ছে এল পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়েছে।
তাহলে এই তারের দৈর্ঘ্য প্রসারণ যদি হচ্ছে উপরেরটার যদি হচ্ছে L1 হয়, নিচেরটার যদি হচ্ছে L2 হয়, তাহলে টোটাল দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে L1 আর L2 এর যোগফল। L1 আর L2 এর যোগফল। তাহলে আমি দুইটার জন্য আলাদা করে ইয়াং এর গুণাঙ্ক y1 y1 আর এই যে নিচেরটার জন্য আলাদা করে ইয়াং এর গুণাঙ্ক y2 সেটা কি লিখতে পারবো? তাহলে y1 ইকুয়ালস আমরা লিখতে পারবো f L1 a L1, আর y2 এটা লিখতে পারবো হচ্ছে f L2 তারপর হচ্ছে a L2। এরকম দুইটার জন্য দেখো f আমি সেম লিখছি। তাইলে ইভেন আমরা এখানে a সেম থাকলে দুইটার জন্য a সেম, a সেম, তাইলে আমরা একটা অনুপাতও বের করতে পারি y1 বাই y2। তাহলে y1 বাই y2 এই অনুপাতটা কত হবে? তাহলে ওই অনুপাতটা হচ্ছে তোমার এইটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে এফ আর এ কেটে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল L1 ডিভাইডেড বাই স্মল L1, আর নিচে এটা থাকতেছে, তাহলে এখানে ক্যাপিটাল L2, এখানে হচ্ছে স্মল L2। এই তাহলে এটা হচ্ছে y1 আর y2 এর অনুপাত। তাহলে এইভাবে চাইলে চিন্তা করা যায় যদি একাধিক তারকে তুমি সিরিজ করো। তাহলে এখানে ব্যাপার হচ্ছে যেটা যে দুইটা তারেরই কি সমান থাকবে, এফ সেম, টান সেম থাকবে। কিন্তু এইরকম কেসও পসিবল। আমি এখানে একটা তার নিলাম, হয়তো এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2, হয়তো এটার আদি দৈর্ঘ্য L। আবার আমি এখানে আরেকটা তার নিলাম, এই তারটার মেবি মানে এটাকে হচ্ছে A2 ধরে ফেলছি, তো তাহলে এটাকে A1 ধরি, এটারও ধরলাম আদি দৈর্ঘ্য L, কিংবা আলাদাও হইতে পারে, আলাদা হইলেও হইতেও পারে। আমি দুইটাকে ধরে আলাদাভাবে টান দিছি। এই যে এইটাকে ধরে টান দিছি হচ্ছে F1 ফোর্সে, এটাকে ধরে টান দিছি F2 ফোর্সে, কিন্তু এমন ভাবে টান দিছি যাতে দুইটার প্রসারণ সমান হয়। এটার প্রসারণ হয়েছে মনে করো L, এটারও প্রসারণ সমান হয়েছে L, তাহলে আলাদা আলাদা করে হচ্ছে আমি টান দিছি, দিয়ে প্রসারণ ঘটাইছি। তাহলে টোটাল ফোর্স যেটা F, সেটা হবে হচ্ছে F1 আর F2 এর যোগফল। এখানে আদি দৈর্ঘ্য আলাদা হইতেই পারে, ডাজেন্ট ম্যাটার। তাইলে আমরা আলাদা করে কি লিখতে পারবো, y1 ইকুয়ালস লিখতে পারবো f1 ইন্টু ক্যাপিটাল L1 ডিভাইডেড বাই a1 ইন্টু স্মল l, মানে দুইটার প্রসারণ ঘটাইছি আমি সমান। তাহলে এখানে হচ্ছে L সেম। বিভিন্ন কেস হইতে পারে, আমি একটা কেস দেখাচ্ছি আর কি। তাহলে y2 ইকুয়ালস আমি কি লিখতে পারবো, f2 L2 a2 স্মল l, এইরকম আর কি। তো এরকম বিভিন্ন সিচুয়েশনে এইভাবে আমি তারের সমন্বয় যদি করে, যে দুইটাকে সমান প্রসারিত করা হইলো বা এখানে দুইটাকে একবারে টান দেওয়া হইলো, তাইলে আমি আসলে সূত্রগুলা কি লিখবো এটা লিখে দিলাম। এবার এগুলোর উপরে বেস করে তুমি সমাধান করতে পারবা। যেমন এখানে হচ্ছে অলরেডি একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে একটা তামার তারের এক প্রান্তে সমান দৈর্ঘ্যের আর একটা ইস্পাতের তার যুক্ত করা হইলো, তাহলে 3 মিটার লম্বা একটা যুগ্ম তার গঠন করা হইলো। তাহলে আমরা এইটা বুঝে সাথে সাথে কি ছবি আঁকতে পারি দেখো। ফিজিক্সে হচ্ছে ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ তাইলে তুমি অঙ্ক সহজে সলভ করতে পারবা। অনেকে ভিজুয়ালাইজ করতে পারে না দেখে এই যে প্রশ্ন দেখে ভ্যাবাচ্যাকা খায় যায়। প্রশ্নটা কত বড় দেখো, 5 লাইনের একটা প্রশ্ন। সো বলছে যে একটা তামার তারের এক প্রান্তে সমান দৈর্ঘ্যের আরেকটা ইস্পাতের তার যুক্ত করে 3 মিটার লম্বা যুগ্ম তার গঠন করা হইল। তার মানে এই তারের দৈর্ঘ্য যেটা সেটাও 1.5 মিটার, এই তারের দৈর্ঘ্য যেটা সেটাও 1.5 মিটার। একটা তামা একটা ইস্পাত, এটা কপার আর এটা মনে করো স্টিল। এইবার কি বলছে দেখো, তারপরে বলছে তার দুইটার প্রতিটার ব্যাস 2 মিলিমিটার, দুইটারই ব্যাস 2 মিলিমিটার। আচ্ছা দুইটারই ব্যাস যদি 2 মিলিমিটার হয়, তাহলে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা এটারও তা, সেটা কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে πr²। আর কত এখানে, 2 মিলিমিটারের অর্ধেক হচ্ছে রেডিয়াস, তাকে স্কোয়ার করলাম, তাহলে ওই যে যা আসে আসলো আর কি, 3.1416 10⁻⁻6 এইটা। আচ্ছা এটাও পেয়ে গেলাম। বলছে এটাকে সিলিং থেকে ঝুলিয়ে ইস্পাতের তারের নিচের প্রান্তে ভার যুক্ত করে, তার মানে হচ্ছে এইখানে আমরা একটা ভার যুক্ত করছি, যার কারণে এদিকে একটা ফোর্স কাজ করছে, করে এই সংস্থাটির দৈর্ঘ্য
3.03 মিটার করা হইল, 3.03 মিটার করা হইল। তার মানে হচ্ছে টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই যে স্মল এল, যেটা কিনা আলাদা আলাদা ভাবে কপারের যে দৈর্ঘ্য বৃদ্ধি আর স্টিলের যে দৈর্ঘ্য বৃদ্ধি দুইটা যোগ করে সেটা হচ্ছে 0.03 মিটার, এটা হয়। এখন বলছে তামার এবং ইস্পাতের তারের অনুদৈর্ঘ্য বিকৃতি এবং প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ইস্পাত ও তামার ইয়াং এর গুণাঙ্ক দিয়ে দিছে। ওই যে স্টিলেরটা 2 × 10⁻11, তামারটা হচ্ছে 1.2 × 10⁻11, এটা দিয়ে দিছে। তাহলে এটার ইয়াং এর গুণাঙ্ক ওয়াই কপার 1.2 × 10⁻11, তারপর হচ্ছে এটার ইয়াং এর গুণাঙ্ক ওয়াই স্টিল ইকুয়ালস 2 × 10⁻11, এটা দিয়ে দিছে। তাহলে আমাকে বলছে যে প্রযুক্ত বল এফ, এফ কি দুইটার জন্য সমান নাকি আলাদা? দুইটার জন্যই সমান। তাহলে যে কোনো একটা দিয়ে করলেই আমার হয়ে যাবে, যে কোনো একটা দিয়ে করলেই আমার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি প্রথমে কি করব, ওই যে y1 আর y2 এর রেশিও করব, y1 আর y2 এর রেশিও করব। তাহলে y কপার আর y স্টিল এটার রেশিও করি। তাহলে রেশিও করলে কি আসে, ওই যে এফ এল বাই এল, এফ তো দুই ক্ষেত্রেই সমান, ক্যাপিটাল এল ও দুই ক্ষেত্রে সমান, তাহলে এফ এল ডিভাইডেড বাই এ এল। তাহলে এখানে হচ্ছে এ ও দুই ক্ষেত্রে সমান, তাহলে হচ্ছে শুধুমাত্র নিচে থাকতেছে স্মল এল আর উপরে হচ্ছে স্মল এল অফ স্টিল। তাহলে এইটা, এটা কই থেকে পাইলাম? এই যে এই অনুপাতটায় আসো, আমি একটু আগে না দেখাইলাম যে ওয়াই 1 ওয়াই 2 রেশিও করলে কি L1/L2, L2/L1, আর হচ্ছে এ তো এখানে সেম ধরছিলাম, ওইখানেও এ সেম, কিন্তু পরেরটাতে এলও সেম, তাহলে হচ্ছে শুধু y1/y2 হচ্ছে L2/L1। তাহলে হচ্ছে ওয়াই কপার বাই ওয়াই স্টিল হচ্ছে এল স্টিল বাই হচ্ছে এল কপার, উল্টা আর কি। তাহলে এইটা একটা সম্পর্ক পাইলাম। কিন্তু ওয়াই কপার আর ওয়াই স্টিল এগুলোর তো ভ্যালু আমাদের জানা আছে। ওয়াই কপার কত? ওয়াই কপার হচ্ছে 1.2 × 10⁻11। ওয়াই স্টিল কত? 2 × 10⁻11। তাহলে 10⁻11 লাগবে না। তাহলে এই এল স্টিল আর এল কপারের অনুপাত জেনে গেছি আমরা। আবার আমরা হচ্ছে এল স্টিল আর হচ্ছে এল কপারের যোগফলও জানি 0.03। কোত্থেকে? এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে। তাহলে দুইটা জিনিসের অনুপাত জানি, যোগফল জানি, তাহলে এগুলার ভ্যালু বের করতে পারবো না? তাহলে দেখো এল স্টিল হচ্ছে এল কপার ইন্টু 1.2/2। তাহলে আমি হচ্ছে এল স্টিলের জায়গায় এল কপার ইন্টু 1.2/2 বসাইলাম, প্লাস এল কপার ইকুয়ালস 0.03। তাহলে সেখান থেকে এল কপার এটার ভ্যালুটা বের করে ফেলি। তাহলে সেই ভ্যালুটা কত হবে? ওই 0.03 কে আমার ভাগ দিতে হবে 1 + 1.2/2 দিয়ে। তাহলে আসতেছে হচ্ছে 0.01875, 0.01875। এটা হচ্ছে এল কপার। তুমি এখান থেকে এল স্টিলও বের করতে পারো। তাহলে এল স্টিল কত হবে? এল স্টিল, এই যে এই, এটা থেকে এটা বিয়োগ করে দাও, 0.03 থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 0.01125, 0.01125। ব্যাস, এটা বের হয়ে গেল। এখন আমাকে বলছে এফ বের করতে। তাহলে ওয়াই কপার ইকুয়ালস এফ এল বাই এ এল। তাহলে এখান থেকে এফ বের করব আমরা। তাহলে এফ হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, ভ্যালু বসাই, ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, সব ভ্যালুই তো জানি। তাহলে ওয়াই এর জায়গায় কত বসাবো? 1.2 10⁻11। তারপর হচ্ছে এ এর জায়গায় কত বসাবো? 3.1416 10⁻−6। তারপরে এল কপারের জায়গায় কত বসাবো? ওই যে বের করছি 0.01875 ডিভাইডেড বাই ক্যাপিটাল এল কত ছিল আমাদের? 1.5 মিটার। তার মানে 4712.4, 4712.4। ব্যাস, তাহলে ফোর্স বের হয়ে গেল। তাহলে আমাদের ফোর্স বের হয়ে গেল। এখন আর কি চাইছে? তামার এবং ইস্পাতের তারের অনুদৈর্ঘ্য বিকৃতি, বিকৃতি বের করতে চাইছে। তাহলে বিকৃতি আমরা কিভাবে বের করি? একটা হচ্ছে এল কপার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর একটা হচ্ছে এল স্টিল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল।
বিকৃতি কি? দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে কপারের বেলায় 0.01875 ডিভাইডেড বাই 1.5, তাহলে হচ্ছে 1/80। আর এটার বেলায় দেখি, এখানে হচ্ছে 0.01125 ডিভাইডেড বাই 1.5, তাহলে হচ্ছে 3/400। তাহলে এগুলোই হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতির মানও বের হয়ে গেল। তাহলে এই কলামে তোমার অ্যান্সার গুলো আছে। ব্যাস, তাহলে এই প্রবলেমগুলা এইভাবে ইজিলি সলভ করা যায়। পরের প্রবলেমে আসি। এখানে বলছে যে একটা তারকে উল্লম্বভাবে সর্বোচ্চ কত দৈর্ঘ্য পর্যন্ত ঝুলাইলে সেটি নিজের ভারে ছিঁড়ে পড়বে না। নিজের ভারে ছিঁড়ে পড়বে না। তারের অসহ পীড়ন হচ্ছে এত, ঘনত্ব এত। তো এখন একটু দেখো তো, এই যে এরকম যখন আছে, তো মনে করো একটুক তার দিছো। অসহ ভার মানে কি জানি? অসহ ভার মানে হচ্ছে তারের টান যত হইলে তারটা ছিঁড়ে যায়, সেটা হচ্ছে অসহ ভার। তাহলে অসহ পীড়ন কি? অসহ ভারকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই অসহ পীড়ন। তো এখন মনে করো এতটুকু দৈর্ঘ্য দিছো, ও ছিঁড়তেছে না, তখন তুমি আরো বেশি দৈর্ঘ্য দিছো, এখনো টান বাড়ছে না কিন্তু ছিঁড়তেছে না, আরো বেশি দৈর্ঘ্য দিছো, এখন ছিঁড়ে গেল। তাহলে যতটুকু দৈর্ঘ্য তুমি দিলে ছিঁড়বে না ম্যাক্সিমাম বা মাত্র উপক্রম হবে, এটাকে আমরা এল ম্যাক্স মনে করতেছি। আর এটা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে এ। তাহলে এই জায়গায় তখন কি তৈরি হবে? অসহ ভার তৈরি হবে। অসহ ভার তৈরি হবে। এখন আমার কথা হচ্ছে সেই অসহ ভারটা কত? এই যে এই পুরা তারের ভর যদি হয় এম, তাহলে এম কে জি দিয়ে গুণ করলেই আমরা হচ্ছে অসহ ভার পেয়ে যাচ্ছি। তাহলে এখন এই ক্ষেত্রে ওর আয়তন কত? এই তারটার আয়তন হচ্ছে এ ইন্টু এল ম্যাক্স। তাইলে ওর ঘনত্ব মনে করলাম রো, ঘনত্ব ধরলাম রো। তাহলে ভর কত? এ এল ম্যাক্স ইন্টু রো। তাহলে হচ্ছে ওজন কত? ওজনটাই তো হচ্ছে টান, এ এল ম্যাক্স ইন্টু রো। তাহলে এইটাই আমার কি হবে? অসহ ভার। এখন অসহ পীড়ন এখানে দিয়ে দিছে 9.4 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 বলছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 10 টু দি পাওয়ার 8 দিলে কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অসহ পীড়ন। তো অসহ পীড়ন মানে কি? অসহ ভার ডিভাইডেড বাই এরিয়া। তো 9.4 10 টু দি পাওয়ার 8 ইকুয়ালস, অসহ ভার তো আমি এখানে লিখছি এ এল ম্যাক্স রো জি ডিভাইডেড বাই এ। তাহলে এ কেটে যায়, তাহলে এল ম্যাক্স ইকুয়ালস দাঁড়ায় ওই রো জি দিয়ে ভাগ দিয়ে দিব। 9.4 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই রো জি। রো কত? 12 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 12,000 কেজি পার মিটার কিউব। তাহলে 12,000 কেজি পার মিটার কিউব ইন্টু জি হচ্ছে 9.8। ব্যাস, তাহলে এটাই আমাদের এল ম্যাক্স। তাহলে বলবা যে এর চেয়ে তারের দৈর্ঘ্য কম হইতে হবে, এর চেয়ে বেশি দৈর্ঘ্য হইলে অবশ্যই তারটা ছিঁড়ে যাবে। এল ম্যাক্সটাই আমাকে বের করতে দিছে। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের এল ম্যাক্স, সরি ক্যাপিটাল এল, এল ম্যাক্স। তাহলে বাকি হিসাব তুমি করে নাও। 9.4 10 টু দি পাওয়ার 8 আর হচ্ছে নিচে রো জি, রো হচ্ছে 12,000। কেন? 12 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলছে, গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউব নিতে গেলে 1,000 দিয়ে গুণ করতে হয়। আর জি তো জি, যা আছে তাই। আচ্ছা, আমাদের 40 বাজে, আর 5 মিনিট পরে তাহলে নামাজের বিরতি দেই নাকি? ঠিক আছে, 5 মিনিট পরে নামাজের বিরতি দিচ্ছি, 45-এ দিচ্ছি। অথবা আমাদের কয়টা প্রবলেম আছে একটু দেখি, একটা দুইটা, দুইটা প্রবলেম আছে, তাহলে দিয়ে একবারে শেষও করে দিতে পারি। একটা গুলতির রাবার ব্যান্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 25 মিলিমিটার স্কোয়ার, প্রাথমিক দৈর্ঘ্য 10। ব্যান্ডটাকে 5 সেন্টিমিটার টেনে 5 কেজি ভরের ঢিল নিক্ষেপ করা হলো। রাবারের ইয়াং এর গুণাঙ্ক দিছে। তাহলে ঢিল যেই বেগে নিক্ষেপ করা হয় তার মান কত? তাহলে পোটেনশিয়াল এনার্জি বের করি, ইপি ইকুয়ালস কৃত কাজ হাফ এফ
এল। তো এফ মানে কি? এফ মানে হচ্ছে ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল, আর সাথে একটা স্মল এল আছে, এইটা। তাহলে আমরা হাফ বসাইলাম, ইয়াং এর গুণাঙ্ক 5 × 10⁸ এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে ওই যে 25 মিলিমিটার স্কয়ার। তাহলে 25 মিলিমিটার স্কয়ার, মিলিমিটার মানে কি 10⁻³ মিটার, তাহলে স্কয়ার, তাহলে 10⁻⁶, তাহলে মিটার স্কয়ারে আসবে। তারপরে হচ্ছে 5 সেন্টিমিটার টেনে তুমি ছেড়ে দিছো, তাহলে হচ্ছে 0.05, তাহলে এটাকে স্কয়ার করলাম। আর আদি দৈর্ঘ্য কত ছিল? আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 0.1, এইটা 0.1। দাঁড়াও, এখানে দাগ বসতেছে না সামহাউ। এই, তাহলে হচ্ছে 0.1। তাহলে এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে এই যে পটেনশিয়াল এনার্জি, এটা ইকুয়ালস কি হবে? কাইনেটিক এনার্জি, ই কে হাফ এম, এম কত, 5 কেজি, ইন্টু ভি স্কোয়ার। তাহলে এইখান থেকে ভি এর ভ্যালু বের হয়ে যাবে, শেষ। তাহলে এইখানে যে ভি এর ভ্যালু বের হইলো, এটাই তার নিক্ষেপণ বেগ, এটাই তার নিক্ষেপণ বেগ। তাহলে এই নিক্ষেপণ বেগে সে ছুঁড়ে মারলো। তাহলে রাবার ব্যান্ডটাকে হচ্ছে, গুলতির রাবার ব্যান্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছে এত, প্রাথমিক দৈর্ঘ্য বলছে এত, ব্যান্ডটাকে হচ্ছে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছে, ছেড়ে ঢিল নিক্ষেপ করছে। আচ্ছা, এইটা দেখো, বলছে একটা তারের উপরে প্রযুক্ত বল বা ভার একই কথা 20 নিউটন থেকে 40 নিউটন করা হইলো। তারের প্রসারণ একবার হয় 0.6, আর সেখান থেকে পরের বার হয়েছে হচ্ছে 1 মিলিমিটার। তাহলে কৃতকাজের পরিমাণ বের করতে বলছে। তাহলে তুমি প্রথমে কৃতকাজের পরিমাণ W1, এটা কি লিখবা? হাফ F1 L1। তাহলে আমাদের হাফ F1 কত? 20 নিউটন। L1 কত? 0.6 মিলিমিটার, তার মানে 10⁻⁻³ তাহলে এটা দেখি কত আসে। আচ্ছা, দেখবো নে। আর পরের বারে হচ্ছে আমাদের হাফ F2 L2। তাহলে আমাদের পরে ফোর্স কত? 40। আর পরে কত? 1 মিলিমিটার, 10⁻⁻³। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য দেখি। তাহলে আমাদের উপরেরটা আসছে হচ্ছে ½ × 20 × 0.6 10⁻⁻³। তাহলে হচ্ছে 6 × 10⁻⁻3, 6 × 10⁻⁻3। আর হাফ ইন্টু 40 × 10⁻⁻3, তাহলে হচ্ছে 0.02, 0.02। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কত? ΔW, তাহলে হচ্ছে 0.02 মাইনাস 6 × 10⁻⁻3, তাহলে আস্তে আস্তে হচ্ছে 0.014, 0.014 জুল। এইটাই তোমার কৃতকাজ। তার মানে প্রথমবার প্রসারণের পরে দ্বিতীয়বার আরেকটু যতটুকু প্রসারণ হয়েছে, ওইটা করতে গেলে তোমার এতটুকু বাড়তি কাজ করতে হয়। আচ্ছা, একটা জিনিস খালি একটু দেখে নেই, তারপরে হচ্ছে ক্লাসটা শেষ করতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে চাইলে এক্সট্রা দেখানো যায়,
এটা হচ্ছে, তাহলে আমার একটা এক্সট্রা পেজ লাগবে। ওকে, এইখানে প্রশ্নটা আগে একটু খেয়াল করো। একটি তারে টান যখন টান যখন 4 নিউটন, দৈর্ঘ্য L1, এটা কিন্তু টোটাল দৈর্ঘ্য, এটা কিন্তু হচ্ছে পরিবর্তন না বা দৈর্ঘ্য বৃদ্ধি না, এটা টোটাল দৈর্ঘ্য। 6 নিউটন, তখন L2 9 নিউটন হলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত, এটা একটা প্রশ্ন। আর তারের প্রকৃত দৈর্ঘ্য কত? তারের প্রকৃত দৈর্ঘ্য কত? তো এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে ডিল করব একটু খেয়াল করো। যখন বলছে 4 নিউটন, তখন টোটাল দৈর্ঘ্য L1, কিন্তু স্মল এল দিয়ে নর্মালি আমরা প্রসারণ দেখে অভ্যস্ত, তাহলে আমাদের একটু অভ্যস্ততা থেকে বের হইতে হবে। তাহলে তারের টান যখন 4 নিউটন, তখন টোটাল দৈর্ঘ্য L1, মোট দৈর্ঘ্য L1, মোট দৈর্ঘ্য L1। তাহলে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি কত? মোট দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য বাদ দিবা। এল হচ্ছে আদি দৈর্ঘ্য, এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে এল আদি দৈর্ঘ্য যদি হয়, তাহলে L1 থেকে ক্যাপিটাল এল বাদ দিলে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে সেম 6 নিউটন যখন, তখন মোট দৈর্ঘ্য L2, তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি হচ্ছে L2 মাইনাস এল। আবার 9 নিউটন যখন, তখন মোট দৈর্ঘ্য কত? L3, তাহলে বৃদ্ধি ইকুয়ালস L3 মাইনাস এল। এখন আমরা তো ইয়াং এর গুণাঙ্ক জানি। ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন এফ ডিভাইডেড বাই হচ্ছে ক্ষেত্রফল এ, এটা হচ্ছে পীড়ন। আর বিকৃতি দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এই তো, এটাই তো পীড়ন বাই বিকৃতি। তাহলে আমাদের এই কেসে একই তো ম্যাটেরিয়াল। তাহলে ইয়াং এর গুণাঙ্ক আমরা একটু চিন্তা করি। যখন ফোর্সটা হচ্ছে 4 নিউটন, তখন হচ্ছে ক্ষেত্রফল কত? এ, এর ক্ষেত্রফল তো সেমই থাকবে। তখন দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু? ওই যে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, L1 মাইনাস এল ডিভাইডেড বাই এল, আদি দৈর্ঘ্য। তাহলে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। সেই একই পীড়ন বাই বিকৃতি, ইয়াং এর গুণাঙ্ক তো সেমই হইতে হবে। 6 নিউটনের জন্য তাইলে L2 দিয়ে লিখবো, 9 নিউটনের জন্য তাহলে হচ্ছে L3 দিয়ে লিখবো। তাহলে সবগুলার থেকে তুমি হচ্ছে এ কমন নিয়ে নাও, সবগুলা থেকে এ আর এল কমন নিয়ে কেটে ফেলে দাও। তাহলে তুমি কি পাবা জানো? তুমি পাবা 4 ডিভাইডেড বাই L1 মাইনাস ক্যাপিটাল এল ইকুয়ালস 6 ডিভাইডেড বাই L2 মাইনাস ক্যাপিটাল এল ইকুয়ালস তুমি পাবা 9 ডিভাইডেড বাই L3 মাইনাস ক্যাপিটাল এল। তাহলে এখন আমরা হচ্ছে মনে করো প্রকৃত দৈর্ঘ্য বের করতে চাই। তাহলে প্রথম দুইটা নিব। প্রথম দুইটা কি? L/L1 মাইনাস ক্যাপিটাল এল, 6/L2 মাইনাস ক্যাপিটাল এল। তাহলে এখন এখান থেকে আমরা হচ্ছে দুই পাশে গুণ দেই। তাহলে হচ্ছে 4L2 মাইনাস 4L ইকুয়াল 6L1 মাইনাস 6L। তাহলে এদিকে হচ্ছে -4L, এদিকে -6L। -6L কে এই পাশে নিয়ে আসো, তাহলে এদিকে হচ্ছে 2L আসে। আর 4L2 কে তুমি ওই পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে 6L1 মাইনাস 4L2। তুমি 2 দিয়ে কাটো, তাহলে ক্যাপিটাল এল ইকুয়ালস 3L1 মাইনাস 2L2। এইটাই প্রকৃত দৈর্ঘ্য। শেষ। তোমার যদি অ্যাকচুয়ালি ওই L1 L2 এগুলার ভ্যালু দেওয়া থাকে, বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? এখন প্রকৃত দৈর্ঘ্য তো বের হয়ে গেল। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে 9 নিউটন টান থাকা অবস্থায়, তাহলে হচ্ছে মোট দৈর্ঘ্য কতটুকু হবে, L3 বের করতে হবে। তাহলে তুমি এখন কি নিবা? পরের দুইটা নিবা। তাহলে পরের দুইটা কি?
6/L2 মাইনাস ক্যাপিটাল এল, 9/L3 মাইনাস ক্যাপিটাল এল। এই দুই জায়গায় এল এর ভ্যালু বসাও। এল ইকুয়ালস 3L1 মাইনাস 2L2 বসিয়ে L3 বের করো। এইটুক তোমার কাজ, তুমি এইটুক নিজে করবা। তাহলে ক্যাপিটাল এল এর তো ভ্যালু বের করছি, সেটা এখানে বসাবা। তাহলে L3 এর ভ্যালু আসবে L1 এবং L2 এর মাধ্যমে, ওইটাই চাওয়া হয়েছে। ব্যাস, তাহলে এইটুকু করে ফেলবা। তাহলে এইটুকু পর্যন্ত থাকতে পারে। তাহলে এইটুকু করলে তোমার এই চ্যাপ্টারটা মোটামুটি ভালোভাবে শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক। আর বাকি ক্লাসগুলো সামনে কয়েকটা আছে, টানা নিয়ে ফেলবো। তাহলে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।